সো মার্কেট প্লেস শিটে আমি দেখতে পাচ্ছি অনেকে প্রোফাইল আপলোড করেন নাই। সো যাদের প্রোফাইল আপলোড করা হয়নি সো তাদের আমি আসলে দেখতে পাচ্ছি না। তো যে কয়জন আপলোড করেছেন আমি তাদের প্রোফাইলগুলোই দেখে নিচ্ছি। শরীফুর রহমান ভাই আছেন? আচ্ছা, শরীফুর রহমান ভাই নাই। সাফায়েত ভাই আছেন? ভাইয়া শরীফ আছে। আচ্ছা, শরীফুর রহমান ভাই। তো ভাই আপনার প্রোফাইলে এখনো গিগ আপলোড করা হয় নাই। গিগ যদি আপলোড করতেন তাহলে আমি এটা চেক আপ করে দিতে পারতাম। তো যা হোক, নো প্রবলেম। আমি যেটা করব, আপনারা আমাকে একটু টাইম দিবেন, যে একটা ডেডলাইন দিবেন যে টাইমের মধ্যে আপনারা প্রোফাইলগুলো আপলোড করে দিবেন, গিগগুলো আপলোড করবেন, প্রোফাইল ক্রিয়েট করবেন। তো আমি একটা সময় করে আপনাদের প্রোফাইল, সবগুলো প্রোফাইল দেখে আমি আমাদের যে শিটটা আছে এই শিটে কমেন্টের মাধ্যমে আপনাদের ইনফর্ম করতে পারবো যে কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার। সো আপনারা আমাকে একটু একটা টাইম দিবেন যে টাইমের মধ্যে সবাই মোটামুটি আপলোড করে দিবেন। আচ্ছা ভাই, আমার মনে হয় নভেম্বরে ডেডলাইন দিলে ভালো হয়। নভেম্বর? জি স্যার, জি ভাই আর কি নভেম্বর। ডিসেম্বরে আপনি চেক করলেন। আচ্ছা, নভেম্বরের শেষের দিকে আপনারা আপলোড করে দিবেন, আমি ডিসেম্বরে প্রথম দিকে যখন আপলোড শেষ হয়ে যাবে তখন আমি দেখে নিব, রাইট? ভাইয়া, জি হিমেল ভাইয়া, জি ভাই, শুনতে পাচ্ছি। আমাদের তো অনেক আগে, আমি তো অনেক আগে গিগ করে রাখতে, এই করে একটা গিগ আপলোড করে রাখছিলাম। আমি জাস্ট এই আপনার ক্লাসের অপেক্ষায় আমি বাকি গিগ গুলো আপডেট দিচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি, আমার মনে হয় যাদের মোটামুটি ভাবে দুই একটা করে গিগ করা আছে, তারা হচ্ছে এখানে যদি জি লিখে দেয়, তাহলে তাদের প্রোফাইল গুলো আপনি দেখে যদি আমাদের কিছু সলিউশন দেন, তাহলে যারা পরবর্তীতে গিগ খুলবে তারাও ওই ভুলগুলো আর করবে না। আচ্ছা জি ভাই, আমি সবগুলো প্রোফাইলে দেখবো, যে কয়টা প্রোফাইল আছে আমি সবগুলো দেখে দিব। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর আপনারা যেটা করতে পারেন, আপনারা এই শিটে গেলে দেখবেন যে যে গিগগুলোতে অথবা যে প্রোফাইলগুলোতে মানে বেশ কিছু প্রবলেম আছে সেগুলোতে কমেন্ট আউট করা আছে। দেখেন প্রত্যেকটা গিগে কমেন্ট দেওয়া আছে যে কোনটা প্রবলেম অথবা কোনটা ঠিক করতে হবে, সেগুলা কমেন্টের মাধ্যমে এখানে দেওয়া আছে। তারপর আমি জাস্ট প্রোফাইলগুলো ওপেন করে দেখছি। ভাই ফার্স্টে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। আপনাদের বলা হয়েছিল যে আমাদের প্রোফাইল পিকচারগুলো ইউজ করবো আমরা হেডশট। এই প্রোফাইল পিকচারটা যদি আপনি একটু ক্রপ করে আপলোড করতেন তাহলে কিন্তু আপনার ফেসটা অনেক সুন্দরভাবে দেখা যেত। তো এটা অনেক বড় প্রবলেম না, বাট এইটা যদি আপনি একটু মডিফাই করেন তাহলে আরও বেটার মানে লুক আসবে আপনার প্রোফাইলটা। সেকেন্ড হচ্ছে আমরা জি এখানে ভাইয়া। আমরা এখানে একটা স্লোগান অ্যাড করতে পারি। এটা আপনি ফাইবারে যখন ঢুকবেন, আপনার অ্যাকাউন্টে যখন ঢুকবেন, তখন এই ইনফরমেশনটা দেওয়া যাবে। এটা আসলে অটোমেটিক্যালি বিকামে সেলার থেকে যে অটোমেটিক্যালি ইনফরমেশন নেওয়া, এটা নিবে না, বাট ম্যানুয়ালি যখন আপনি আপনার প্রোফাইলে যাবেন তখন আপনি এই জিনিসটা আপলোড করতে পারবেন। এই যে দেখেন, এখানে আমি একটা সেন্টেন্স দিয়ে রাখছি যে প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, বাট আপনার প্রোফাইলে থাকবে এখানে এরকম একটা প্লেস হোল্ডার অপশন থাকবে। সেই জায়গায় আপনি জাস্ট এডিট করে আপনার সেই স্লোগানটা অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। জি ভাইয়া, আমি আজ এই যে মানে কিছুক্ষণ আগে গিগ তৈরি করা শুরু করছিলাম। আমি আর 10-15 মিনিটের মধ্যেই ইয়ে করতাম, আচ্ছা আপলোড দিতাম, কিন্তু হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই ভাই, আমরা এই গিকগুলো আবার দেখব। তো আপনি প্রোফাইলটাকে মডিফাই করে ফেলেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দেখে নিব। এই যে যেমন দেখেন, এই জি প্রোফাইলটা ভাই। কার? এই প্রোফাইলটা হচ্ছে সাফায়েত ভাই আছেন? আচ্ছা, সাফায়েত ভাইয়ের যে ব্যাপারটা হয়েছে, প্রোফাইলে মোটামুটি সব ইনফরমেশনই দেওয়া আছে, তেমন কোনো মিস্টেক নাই, বাট গিগের বেলায় কিছু প্রবলেম আমি দেখলাম। যে ফার্স্ট যে জিনিসটা আমি নোটিস করছি সেটা হচ্ছে ভাইয়ের প্রাইজিংটা। এখানে ভাই বলছে যে বিজনেস কার্ড ডিজাইন প্লাস প্রিন্ট রেডি ফাইল। তো বিজনেস কার্ডের সাথে আপনি প্রিন্ট রেডি ফাইল দিবেন, ওকে ফাইন, নো প্রবলেম। আপনি $5 প্রোভাইড করবেন, এটাতেও কোনো প্রবলেম নেই, বাট আপনি কিন্তু এখানে বলতেছেন যে আপনি দুইটা কনসেপ্ট নিয়ে কাজ করবেন। তো $5 দুইটা বিজনেস কার্ডের কনসেপ্ট, তার মানে হচ্ছে ফ্রন্ট পেজ ব্যাক পেজ মিলায় আপনাকে টোটাল 4টা ডিজাইন করতে হবে, এবং 4টা ডিজাইন $5, এটা আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। সো আপনি অর্ডার পাবেন, আপনি যে অর্ডার পাবেন না তা না, বাট
দেখা যাবে যে যেগুলো আসলে বাজেট ক্লায়েন্ট সেই ক্লায়েন্টগুলো আপনার সার্ভিসটা নিতে পারে, বাট যারা প্রফেশনাল, যারা আসলে কোয়ালিটি চায় কাজের, তারা কিন্তু আপনার এই গিগটা রিজেক্ট করে দিবে। সো প্রাইজিংটা নিয়ে একটু এই জিনিসটাকে মডিফাই করতে হবে। আপনি দেন, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন দেন, সাথে প্রিন্ট রেডি ফাইল, আপনি সোর্স ফাইল দিবেন না, আপনি এখানে বলছেন সোর্স ফাইলও প্রোভাইড করবেন। ইভেন আপনি দুইটা কনসেপ্ট নিয়ে কাজ করবেন, এটা আপনার জন্য অনেক, আপনাকে অনেক প্রেশার নিতে হবে, 4টা ডিজাইন, টোটাল 4 পেজের ডিজাইন করতে হবে। সো এইভাবে প্রত্যেকটা ডিজাইনই আপনাকে, মানে প্রত্যেকটা প্যাকেজই আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে আপনি বলতেছেন যে অরিজিনাল এডিটেবল ফাইল দিবেন, ঠিক আছে, বাট আপনি তো এখানে বলে দিয়েছেন আপনি সোর্স ফাইল দিবেন, তো সোর্স ফাইল তো এডিটেবল ফাইলই, আপনি ইআই ফাইল অথবা পিএইচডি ফাইল দিবেন। সো এটাকে মডিফাই করতে হবে। আর থাম্বনেল ইমেজের বেলায় যেটা, এখানে দেখেন আপনি টোটাল 3টে ইমেজ অ্যাড করছেন, এটা অনেক ভালো একটা প্র্যাকটিস, বাট এই যে সেকেন্ড ইমেজটা, এইটা কিন্তু এইটার থেকে বেটার। ফার্স্টে যেটা ইউজ করেছেন সেটার থেকে আই ক্যাচি আমার কাছে লাগতেছে হচ্ছে সেকেন্ডটা, এটা অনেকটা ডার্ক এবং এইটার যে ডিজাইনটা ফার্স্টেরটার থেকে অনেক স্ট্যান্ডার্ড। সো এই ইমেজটা ফার্স্ট ইউজ করার দরকার ছিল। তো ট্রাই করবেন যত বেশি আই ক্যাচি ইমেজ আপনি থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন। তো এই যে 3টে ইমেজের মধ্যে কিন্তু থাম্বনেল হিসেবে কাজ করবে ফ্রন্টেরটা। সো ফ্রন্টেরটা যত বেশি আই ক্যাচি করা যায় তত অর্ডার পাওয়ার পসিবিলিটি অথবা ক্লায়েন্ট আপনাকে নক করার পসিবিলিটি বেড়ে যায়। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ এটা লেখার দরকার ছিল না, অ্যাবাউট দিস গিগ অলরেডি লেখা ছিল। আচ্ছা, আপনি রিকোয়ারমেন্টটাও এখানে দিয়ে দিছেন, ঠিক আছে। প্যাকেজিংটা একটু মডিফাই করতে হবে। ক্রিয়েটিভ ডিজাইন, ভিজিটিং কার্ড, কার্ডস, স্টেশনারি, ঠিক আছে। আচ্ছা, কনক ফেরদৌস ভাই আছেন? কনক ভাই আছেন? আচ্ছা, ভাইয়ের প্রোফাইলে কোনো কমেন্ট দেওয়া নেই, দ্যাট মিন এটা দেখা হয়েছে, এখানে তেমন কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে জাস্ট এটাই বলবো, যারা ওয়েবসাইটের কাজ করেন, ওয়েবসাইট তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস হোক অথবা আদার ল্যাঙ্গুয়েজ দিয়েও যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আমি কিছু মকআপ দিয়েছিলাম, সেই মকআপগুলো দিয়ে আপনি আহ, সেই থাম্বনেল ইমেজগুলো অ্যাড করতে পারেন। ওইটা আরও আরও বেশি আই ক্যাচি হবে। দেখেন, আমি একটু সার্চ করে দেখি। ম্যাক্সিমাম যারা টপ রেটেড আছে এবং মোটামুটি ভালো কাজ করতেছে, তাদের থাম্বনেলগুলোই দেখবেন ম্যাক্সিমাম টাইমেই কোনো স্টিল ইমেজ ইউজ করতেছে, হয়তো বা একটা ব্যানারের ভিতরে তারা যে ধরনের সার্ভিস দেয় সেটা ডেসক্রাইব করা আছে, অথবা মকআপ ইউজ করছে। এই যে দেখেন, এই যে এটা মকআপ, এটা মকআপ, ম্যাক্সিমামই মকআপ। যারা অনেক কাজ করে আসছে তারা ম্যাক্সিমাম টাইমই মকআপ ইউজ করে। মকআপ ইউজ করাটা অনেক স্ট্যান্ডার্ড লাগে আর কি। আচ্ছা, এটা তো ভাইয়ের আগেই ক্রিয়েট করা হয়েছিল। ল্যান্ডিং পেজ, আই উইল ক্রিয়েট মডার্ন ওয়েবসাইট, ব্লগ সাইট। আচ্ছা, এখানে যে এটা সিলি মিস্টেক, বাট তারপর এটা একটা মিস্টেক। এই যে আমরা অনেক সময় কমা অথবা ডট ইউজ করি আমাদের টাইটেলে, বাট আমি যদি স্পেশাল ক্যারেক্টার ইউজ করি সেক্ষেত্রে আমাকে একটু মাথায় রাখতে হবে, এই যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা হয়েছে এটা কিন্তু প্রপার ওয়েতে ইউজ করা হয় না, এখানে কোনো স্পেস হবে না। ওয়েবসাইট তারপরেই কমা হবে, তারপরে একটা স্পেস দিয়ে পরের ওয়ার্ডটা স্টার্ট হবে। তো এটা তো এসইওতে কাজ করে, রাইট? ফাইবারের যে অ্যালগোরিদম, এই জিনিসগুলোর জন্য অনেক সময় গিগের র্যাঙ্ক করে না।
ওরা আসলে আইডেন্টিফাই করতে পারে না যে কোনটা ওয়ার্ড আর কোনটা সেন্টেন্স। দ্যাটস ওয়াই আপনাকে এই স্পেসিংটা ঠিক রাখতে হবে। এটার থাম্বনেল যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, কন্ট্যাক্ট মি ফার্স্ট ফর এ সিম্পল ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ সিলেকশন সেকশন ইনক্লুডেড opt-in from $35 5 section. Why me? এই জিনিসগুলোকে একটু বোল্ড করে দিলে মানে ক্লায়েন্টের ফোকাসটা খুব ইজিলি চলে যায়। আচ্ছা, FAQ অ্যাড করেছেন, এটা অনেক ভালো ছিল। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস ইনস্টল, বিল্ড ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট। আচ্ছা ভাই, আপনার সার্টিফিকেশনটা একটু অ্যাড করে দিয়েন। জামিল ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, I will do create two flat minimalist logo design in 24 hour. আচ্ছা, I will যদি do দিতেন তাহলে create দেওয়ার দরকার ছিল না, আর create দিয়েছেন, do দেওয়ার দরকার নাই। I will create two flat minimalist logo design in 24 hour. সো এইভাবে দিলেও জিনিসটা হয়তো। এখানে টু কনসেপ্ট লোগো, হাই রেজুলেশন, জেপিজি ফরম্যাট, এটার প্রাইসিংটাও ভাই ঠিক নাই। আর আপনার যেটা আমার যেটা ভালো লাগছে, এটা আপনি ভিডিও ইউজ করেছেন। ভিডিও ইউজ করলে আমরা জানি যে 40% এঙ্গেজমেন্ট ইনক্রিজ করে। সো ভিডিও অ্যাড করেছেন, ঠিক আছে, বাট প্রাইসিংটা দুইটা লোগো আপনাকে দুইটা কনসেপ্টে তৈরি করতে হবে। তো লোগো কিন্তু অনেক ডিমান্ডেবল একটা টপিক। লোগোর পিছনে একটা কোম্পানি অনেক ডলার স্পেন্ড করে, অনেক টাকা খরচ করে, সেটা যে কোনো কোম্পানি হোক। যদি ছোটোখাটো কোম্পানি হয় সেটার ব্যাপার আলাদা, বাট আমার দেখা যারা ফরেনার আছে, যারা তাদের কোম্পানি লঞ্চ করে, তাদের লোগো দরকার, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ডলার খরচ করে। সো এত বেশি ডলার দেওয়ার দরকার নেই, বাট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে আপনাকে। দুইটা কনসেপ্ট লোগো $5 দিবেন। $5 মানে হচ্ছে 450 টাকা, 450 টাকা, 450 টাকা সামথিং। সো এই 450 টাকায় আপনি দুইটা লোগো করে দিবেন। এই প্রাইসে কিন্তু 10 নম্বরে, মানে মিরপুর 10 নম্বরে গেলেও কিন্তু কেউ এই প্রাইসে লোগো করে দিবেন অ্যাটলিস্ট। সো লোগোর প্রাইসটা একটু অ্যানালাইসিস করতে হবে ভাই। আমরা একটু লোগো ডিজাইন নিয়ে গিগগুলো দেখি, দু একটা গিগ। আচ্ছা, লোগো ডিজাইন দিয়ে যখন গিগ ওপেন করলাম, এখানে দেখেন এরা তো অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সার, ঠিক আছে, বাট তারপরে একটু তাদের মানে এভারেজ প্রাইসটা দেখি। বেসিক প্যাকেজে দুইটা লোগোর জন্য $45, স্ট্যান্ডার্ড $65, দুইটাই লোগো করে দিবে। তিনটার জন্য $100। তো আপনি এদের সাথে যদি আপনার নিজেকে কম্পেয়ার করেন হবে না, বাট তারপরেও একজন ফ্রিল্যান্সার যদি একটা লোগোর জন্য $45 নেয়, সেখানে আপনি কত নেবেন? আপনি $5, এটা কিন্তু কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। সো হইতে পারে আপনি একটা লোগোর জন্য টপ রেট নিচ্ছে $100, লেভেল 2 নিচ্ছে $45, আপনি নেন $15, বাট $5 না অ্যাটলিস্ট। এতে করে আমরা মনে করি যে আমরা হয়তো বা ক্লায়েন্ট আমাদের অর্ডার করবে। এইরকম প্রাইস দিলে ফাইবার আপনাকে প্রমোটই করবেন, আপনি অর্ডার কোথা থেকে পাবেন? বিকজ আপনি যত বেশি আর্ন করবেন, ফাইবার তত বেশি বেনিফিটেড হবে। তিনটা কনসেপ্ট 15। আচ্ছা, দুইটা কনসেপ্ট যদি আপনি $5 দেন, তিনটা কনসেপ্ট 15। আচ্ছা, সোর্স ফাইল অ্যাড হয়েছে, ঠিক আছে, ভেক্টর ফাইলও অ্যাড হয়েছে। তিনটা কনসেপ্ট আপনি
স্টেশনারি ডিজাইন, আপনি লোগোর সাথে স্টেশনারি ডিজাইন মানে কি দিবেন আপনি স্টেশনারি ডিজাইন হিসাবে? বিজনেস কার্ড আর হচ্ছে আপনার এনভেলপ। বিজনেস কার্ড ইনভেলপ, ঠিক আছে, এটার জন্য $5, ইজ ইট পসিবল? এরপর হচ্ছে ডেসক্রিপশন, এই গিকটা মনে হয় অনেক আগে তৈরি করেছিলাম, রাইট ভাই? হ্যাঁ, প্রায় 4-5 মাস আগে। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট যে গিকটা বানাবেন সেই গিকটা ডেসক্রিপশনটা যেভাবে বলা ছিল ডেসক্রিপশনটা একটু ডেসক্রাইব করে আপনি আপনার গিগে সেট করবেন। আচ্ছা, ফ্ল্যাট লোগো ডিজাইন মিনিমালিস্ট অ্যাট্রাকটিভ, প্রফেশনাল লোগো, ঠিক আছে। জাস্ট প্রাইসটা একটু, এরপরে যে গিগুলো বানাবেন প্রাইসটা একটু জাস্ট মডিফাই করে। আচ্ছা, এই প্রোফাইলটা কার? বাজিদ ভাই আছেন? জি ভাইয়া, কিছুই করিনি। আচ্ছা ঠিক আছে, এই যে আমি কমেন্ট করে দিয়েছি, যে জিনিসগুলো অ্যাড করতে হবে ওগুলো অ্যাড করে দিন। ওকে। শফিকুল ইসলাম ভাই আছেন? Providing all service that your workplace need. আচ্ছা, আচ্ছা, I will create a professional WordPress website in 24 hours. Okay. আচ্ছা, ওয়ান পেজ ওয়েবসাইট ডিজাইন, দেন হচ্ছে WordPress install for $15. আচ্ছা, প্রিমিয়াম থিম, 3 page full customization $70. E-commerce functionality $150. Good. ঠিক আছে। ঠিক আছে ভাই, এই গিকটা ঠিক আছে, বাট এখানে জাস্ট মানে ই কমার্স ফাংশনালিটি যখন দিচ্ছেন সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট 5টা প্রোডাক্ট অফার করতে পারতেন, বিকজ ই কমার্স ফাংশনালিটি দিলেন, বাট আপনি যদি প্রোডাক্ট আপলোড না করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা বোঝা যাবে না যে সেটা কি ই কমার্স ওয়েবসাইট কিনা। সো আপনাকে ডেমো কিছু কন্টেন্ট আপলোড করে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে আপনি 5টা প্রোডাক্ট দিচ্ছেন। সাফাত নেওয়াজ ভাই আছেন? সাফাত নেওয়াজ ভাইয়ের অনেক কিছুই অ্যাড করা নাই এখানে, শীটটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট কমেন্ট দেওয়া আছে কোন জিনিসগুলো অ্যাড করতে হবে, জাস্ট আমি কমেন্ট করে দিয়েছি, সেই জিনিসগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, মারুফ ভাই আছেন? আচ্ছা, ভাইয়ের অনেক কিছু অ্যাড করা নাই,
আপনাকে বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইল টাইটেল দিতে হবে, দেন ডেসক্রিপশনটা একটু মডিফাই করতে হবে, এখানে কিছু মিস্টেক আছে। ল্যাঙ্গুয়েজ, দেন স্কিল, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেশন। এইগুলো অ্যাড করার পরে আপনি জাস্ট গিগ ক্রিয়েশন করবেন। গিগ ক্রিয়েশনের পরে তো ওগুলো আমরা দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে হরপ্রসাদ ভাই আছেন? হরপ্রসাদ ভাই, আচ্ছা ভাইয়ের প্রোফাইলটাও সেম, অনেক কিছু অ্যাড করা হয় নাই। ঠিক আছে, কামরুল ইসলাম ভাই আছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই যে এখানে আপনি এমডি কামরুল ইসলাম লিখে রাখছেন, এটা লেখা যাবে না ভাইয়া। ভাইয়া মনে করছিলাম ওটা নামের জন্য, কিন্তু না আপনি না না ভাই। টিকটকে বললেন এটা চেঞ্জ করতেছি এখন। হ্যাঁ। আপনাকে আরো স্কিল অ্যাড করতে হবে। আপনি ফটোশপ পারেন, ইলাস্ট্রেটর পারেন, আপনি ব্রুশিয়ার পারেন, আপনি বিজনেস কার্ড পারেন, সেই জিনিসগুলো এখানে অ্যাড করতে হবে। মানে মোট কথায় যতগুলা কাজ আপনি করতে পারবেন সবগুলো এখানে হুম অ্যাড হুম। করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি আপওয়ার্ক অ্যান্ড ফাইবার উপরে একটা ক্র্যাশ কোর্স করছেন, এটা এখানে দেওয়া যাবে না। এটা দেওয়া যাবে না কিসের জন্য? বিকজ আপনি কিন্তু কোনো স্কিল ওরিয়েন্টেড কোর্স করছেন না। সো আপনি ক্র্যাশ কোর্স করতেছেন, এটা আসলে আপনাকে কোনো বেনিফিট দিবে না। আপনি জাস্ট মার্কেট প্লেসে কীভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন, আপনার প্রোফাইলটাকে কীভাবে সাজাবেন, এই কাজটা কিন্তু মানে আপনি যে এই কাজটা শিখছেন এটা কিন্তু কোনো ক্লায়েন্টের কোনো বেনিফিট আসবে না এই কাজটা শিখে। দ্যাটস এখানে এটা না দেওয়াই ভালো। এখানে আপনি ক্র্যাশ কোর্স করছেন, ঠিক আছে, বাট আপনি স্কিল ওরিয়েন্টেড যে কোর্সগুলো করেছেন সেইগুলো আপনি সার্টিফিকেশন অ্যাড করে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ফরিদুল ইসলাম ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, সফটেক আইটিতে আপনি যখন কোর্স করেছিলেন তখন কি আমাদের ইয়া ছিল, কি বলে, আশরাফুল ভাই? হ্যাঁ আশরাফুল ভাই ছিল বলতে উনি অন্য ব্যাচে ক্লাস নিত। আমি ক্লাস করছিল ইফতিকার ভাইয়ের কাছ থেকে। ইফতেখার ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি তো এখন আমাদের কোডাস্ট্রেসে আছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আই উইল ডেভেলপ কাস্টম অ্যাডভান্স ফর এলিমেন্টর প্রো বিল্ডার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এটা আপনি যেহেতু কি বলে এলিমেন্টর প্রোর যে বিল্ডারটা আছে, এলিমেন্টর প্রো বিল্ডার, সো সেই বিল্ডারটাকে ডেভেলপ করবেন। সো এটা কিন্তু এটার জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে সিএমএস ডেভেলপমেন্ট। এটা কাইন্ড অফ সিএমএস ডেভেলপমেন্ট, বিকজ ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি কোনো একটা বিল্ডারকে কাস্টমাইজ করবেন, আপনি কোনো একটা অ্যাড ওয়ান ক্রিয়েট করবেন। সো এখানে ক্যাটাগরিটা হবে হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, তার আন্ডারে হচ্ছে সিএমএস ডেভেলপমেন্ট। দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি প্লাগ ইন কাস্টমাইজ করবেন। সিএমএস ডেভেলপমেন্টের ভিতরে দেখবেন যে প্লাগ ইন কাস্টমাইজেশনের একটা এক্সট্রা ক্যাটাগরি আছে। এক্ষেত্রে কি হবে যে এই ক্যাটাগরিটা চুজ করা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ এখানে যে ক্যাটাগরি চুজ করবেন সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাকে বায়ার রিকোয়েস্ট শো করবে। এখন আপনি করবেন হচ্ছে কাস্টম মানে প্লাগ ইন ডেভেলপমেন্ট, বাট আপনার কাছে আসতেছে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কাজগুলো সেগুলো, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনি বায়ার রিকোয়েস্ট, প্রপার বায়ার রিকোয়েস্ট পাবেন না এবং আপনি সেন্ডও করতে পারবেন না। হ্যাঁ বাই রিকোয়েস্ট গুলো ওয়ার্ডপ্রেস বেজে আসছে, হ্যাঁ আমি ওই ধরনের প্লাগ ইনের কিছু পাইনি। আচ্ছা, প্লাগ সম্ভবত ইন পাবেন না ভাই, বিকজ প্লাগ ইন ডেভেলপমেন্ট, সিএমএস ডেভেলপমেন্ট অথবা থিম ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে সিএমএস ডেভেলপমেন্টের আন্ডারের কাজ। 13 আওয়ার, এই জিনিসটা ভাইয়া যে কোনোভাবে কমাইতে হবে। তার কারণ আমি হ্যাঁ, যদি ক্লায়েন্ট হইতাম, হুম, হুম। আমি যদি ক্লায়েন্ট হইতাম তাহলে আপনাকে আমি নক করব না। তার কারণ
আপনার এখানে রেসপন্স টাইম 13 আওয়ার দেখাচ্ছে, তার মানে আমি যদি এখন নক করি হইতে পারে আপনি 5 ঘন্টা পরে আমাকে রিপ্লাই করবেন। সো 5 ঘন্টা পরে রিপ্লাইয়ের আশায় তো আমি নক করব না। সো মানে ম্যাক্সিমাম টাইম এই রেসপন্স টাইম বেশি থাকলে ক্লায়েন্ট নক করে না, ক্লায়েন্ট চাই এটা ওই ইনস্ট্যান্ট রিপ্লাই। ফার্স্ট রিপ্লাইতে দেখা হয়নি তো, সেজন্য অনেক পরে আর আচ্ছা, কি রিপ্লাই করা হয়েছে। ঠিক আছে। এখন যেটা করবেন, আপনার পরিচিত যারা আছে, আপনার ফ্রেন্ড সার্কেলে যারা ফাইবার ইউজ করে, তাদের বলবেন যে আপনাকে একটা নক করতে, আপনাকে একটা ফাইবারের মেসেজ দিলে, বাট মেসেজটা হবে হচ্ছে প্রফেশনালি। এখানে আপনার বন্ধু বন্ধু বলে যে আপনাকে হাই দোস্ত বইলা নক করবে, ব্যাপারটা এমন না। প্রফেশনালি যে সে একটা সার্ভিসের জন্য, আপনার যে গিগটা আছে সেই গিগের কোনো একটা সার্ভিসের জন্য আপনাকে নক করছে এবং আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই করবেন, তাতে করে আস্তে আস্তে এটা কমে আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন, আপনি যে এখানে ওয়ার্ডপ্রেস ইউজ করেছেন, ওয়ার্ডপ্রেস ইউজ করার পরে সার্ভিস টাইপটা আপনি সেট করেন নাই। সার্ভিস টাইপটা সেট করেন নাই মানে হচ্ছে আপনি মানে যে টাইপের সার্ভিস দিচ্ছেন সেই টাইপটা আপনি খুঁজে পান নাই, রাইট? হ্যাঁ, দ্যাটস বুঝতে ওয়াই পারি। আপনি সার্ভিস টাইপটা দেন নাই, এবং সার্ভিস টাইপ না দেওয়ার কারণে দেখেন এখানে গিগের কি হয়েছে, প্যাকেজিংটা আপনি সেট করতে পারেন নাই। আমরা এখানে যদি লোগো ডিজাইনের গিগ ওপেন করি তাহলে কি কি প্যাকেজিং থাকে, এখানে কি কি অপশন থাকে, যে আপনি কি সোর্স ফাইল দিবেন কি দিবেন না, অথবা আপনি কি লোগো ট্রান্সপারেন্সি দিবেন নাকি দিবেন না, এ ধরনের অনেকগুলো ফিচার থাকে। বাট আপনি যেহেতু মানে সার্ভিস টাইপটাকে সিলেক্ট করেন নাই, দ্যাটস ওয়াই আপনাকে এই অপশনগুলো দেয়নি। সো এই গিগটাকে আপনাকে রিবিল্ড করতে হবে ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবি সাদেক ভাই আছেন? জি ভাই আছে। আচ্ছা, আপনিও মনে হয় টাইম পান নাই। আচ্ছা, আমার ইন্টারনেটে প্রচুর প্রবলেম করতেছে আজকে। আচ্ছা ভাই, আমি এর আগেও বলেছিলাম যে জিনিসগুলো অ্যাড করার একটু অ্যাড করে ফেলেন। সো এটা নিয়ে আমি এখন আর কিছু বলছি না। এখানে কমেন্টে দেওয়া আছে ভাই, এই এডুকেশন তারপরে সার্টিফিকেশন এই জিনিসগুলো অ্যাড করে ফেলেন, এবং গিগ ক্রিয়েশনের পরে তো দেখা হবে। আচ্ছা, মেশকাত আপু আছেন? সার্টিফিকেশনের বিষয়টা কি ম্যান্ডেটরি, মানে সার্টিফিকেশন কি ধরনের ইয়ে আর কি? আমার যেমন 10 মিনিটস স্কুল থেকে অন্য বিষয়ে সার্টিফিকেটের ইয়ে করা আছে, আচ্ছা, ওইগুলো কি এখানে কোনো বেনিফিট দেবে আদৌ? সার্টিফিকেট আসলে এটা ম্যান্ডেটরি না, সার্টিফিকেট এডুকেশন এগুলো ম্যান্ডেটরি না। বাট হ্যাঁ। এইগুলা যদি প্রপার ইনফরমেশন থাকে যে আপনি কোথাও থেকে সার্টিফাইড, বিকজ মানে আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা নিজে নিজে শিখি। আমার ভার্সিটিতে আমার কি বলে, আমি সিএসসি স্টুডেন্ট, সো সেখান থেকে দেখা গেছে আমি নিজে নিজেই কিন্তু মানে আমি পিএইচপি ডেভেলপার, সো পিএইচপি জিনিসটা আমি নিজে নিজেই ভার্সিটি থেকে প্লাস ইউটিউব দেখে, ইউটিউব থেকে কোর্স কিনে একা একাই কিন্তু আমি আমার স্কিলটাকে ডেভেলপ করছি। বাট ফরেনারদের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি যে আপনি যদি কোথাও থেকে অর্গানাইজড এবং মানে ভ্যালিড কোনো অর্গানাইজেশন থেকে কোনো একটা সার্টিফিকেট নিয়ে থাকেন, দ্যাট মিন ওখান থেকে আপনি কোর্স করেছেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বুঝেছে সেখান থেকে আপনি সার্টিফাইড। এই জিনিসটা একটা ইমপ্রেশন গ্রো করে, এছাড়া কিছু না, এটা ম্যান্ডেটরি না। তো যদি আচ্ছা আচ্ছা সেরকম সার্টিফিকেট থাকে আপনার, কোনো কোর্স করা থাকে, সেটা অ্যাড করতে পারেন। আর যদি আচ্ছা আদার সেক্টরে থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন, নো প্রবলেম। ক্লায়েন্ট আসলে এত কিছু খোটা খোটা দেখে না, এবং এই জিনিসগুলোকে তারা ভেরিফাইও কখনো করে না। বাট দেখার জিনিস দেখে যে না, এ তো কোথাও থেকে সার্টিফাইড, সো এর সাথে একটু কথা বলি, কমিউনিকেট করি, সো এই আর কি। আচ্ছা আচ্ছা, না কম্পিউটার সায়েন্স একটা মাস্টার্স করা আছে, সেটা তো সার্টিফিকেটে যাবে না, সেটা তো মানে এডুকেশনে যাবে। এডুকেশনে যাবে, জি ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আই এম এ ডিজিটাল মার্কেটার ফর ইউ। আচ্ছা, আচ্ছা, এখানে আরো স্কিল অ্যাড করতে হবে, সার্টিফিকেশন, এডুকেশন, শিট।
আচ্ছা, মেশকাত আপুর গিগটা থেকে যে জিনিসটা মানে মনে পড়লো আর কি, আমরা যখন গিগের থাম্বনেল ইমেজ ইউজ করব, দেখেন আপু অনেক কষ্ট করে এই ডিজাইনটা করছে, বাট ডিজাইনটা করার পরে এই ডিজাইনটা যখন ছোট আছে, এখন ক্লায়েন্ট কিন্তু সার্চ করে এইভাবেই দেখবে। ক্লায়েন্ট কিন্তু সার্চ করার পরে সার্চের রেজাল্টে এই ছোট্ট এই গিগটাকে দেখাবে, গিগের এই ছোট্ট ভার্সনটাকে। সো আপু এত কষ্ট করে এই ইমেজটাকে তৈরি করছে, বাট দেখেন এই যে লেখাগুলো কিন্তু কেটে গেছে। সো যখন গিগের ইমেজ বানাবেন তখন এই কন্টেন্টগুলোকে একটু মাঝামাঝিতে রাখার ট্রাই করবেন, একটু নিচে। যেমন দেখেন আপুর ইমেজটা যদিও ছোট হওয়া সত্ত্বেও একদম বর্ডারে কিন্তু এটা চলে গেছে। যারা গ্রাফিক ডিজাইনার তারা বুঝতে পারবেন যে ব্লিড নামে একটা জিনিস আছে। একটা ডিজাইন করতে সেই ডিজাইনের ব্লিডের জন্য কিছু জায়গা রাখতে হয়। মানে আপনি যখন ডিজাইনটা প্রিন্ট করবেন তখন যেন যদি প্রিন্টার একটু মানে মিডলেও চলে আসে, তারপরেও যেন আপনার কন্টেন্টটা নষ্ট না হয়। ঠিক সেম জিনিসটা রাখতে হবে আপনার গিগের জন্য, একটু কন্টেন্টগুলোকে ভিতরে রাখতে হবে। একদম বর্ডারে রাখলে সেই জিনিসটা যখন ছোট করা হয় সেই জিনিসটাকে মানে কন্টেন্টটা ভেঙে যায়, কন্টেন্টটা পুরোপুরি দেখা যায় না। তো আপু যেটা ইমেজ অ্যাড করছেন, ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে ইমেজ একটা, তিনটা দেওয়ার কথা ছিল একটা। আই উইল ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল কোম্পানি পেজ। আচ্ছা, আপু যে গিগটা ওপেন করছে, যে টাইটেলটা দিচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন হতে পারে, বিজনেস পেজ ক্রিয়েট করবে অথবা কোম্পানি পেজ ক্রিয়েট করবে, বিজনেস পেজ ক্রিয়েট করবে। ফার্স্টে যে জিনিসটা মিস্টেক হয়েছে আপুর সেটা হচ্ছে ক্যাটাগরি। সরি, ডিজিটাল মার্কেটিংয়ের যে ক্যাটাগরিগুলো আছে, ফার্স্টে স্কিল অফ এরিয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দেন সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই গিগটার জন্য বলতেছি। তারপরে যে সার্ভিসটা আপু দিচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন আর বিজনেস পেজ ক্রিয়েশন, সেটা হবে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এখানে এই ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটার সাথে এই সার্ভিসের কোনো মিল নাই। এই দুই ধরনের সার্ভিস। এই ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনি একটা বিজনেস পেজে হয়তো বা বুস্ট করবেন, বুস্ট করার পরে সেই পেজটাকে আপনি ম্যানেজ করবেন, আপনি 7 দিন, 1 মাস, 2 মাসের জন্য ম্যানেজ করবেন। বাট আপনার সার্ভিসটা কিন্তু ডিফারেন্ট, আপনি প্রোফাইল ক্রিয়েট করে দিবেন। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ আপনি যখন বায়ার রিকোয়েস্ট পাবেন, আপনি বিজনেস পেজ ক্রিয়েশনের কোনো অফার পাবেন না। সরি, একটা মিনিট। আপু যে অফারগুলো ম্যাক্সিমাম টাইম পাবেন সেগুলো হচ্ছে ম্যানেজমেন্টের। আর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনের গিগ থেকে ম্যানেজমেন্টে যদি আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন তাহলে কিন্তু হবে না, বিকজ আপনি যখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন তখন ক্লায়েন্ট দেখবে যে আপনার টাইটেলে তো বলা আছে, গিগের টাইটেলে বলা আছে আই উইল ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল, তারপর হচ্ছে কোম্পানি পেজ। তার যেটা নিড সেটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না গিগের টাইটেলটা। সো সেখানে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। আচ্ছা, ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল কোম্পানি পেজ সেটআপ ফর $5। আচ্ছা, সিলভার প্লাস অ্যাড ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে। এরপরে সিলভার প্লাস গোল্ড প্লাস 200 কানেকশনস ইনক্রিজ, ক্রিয়েট রিজিউমে অর সিভি। আচ্ছা, ঠিক আছে। তো আপু যে টাইটেলটা দিচ্ছেন, এই টাইটেল দেখে কিন্তু আমি বুঝতে পারি নাই যে আপু আসলে অ্যাড ক্যাম্পেইন রান করবেন। তো এখানে টাইটেলটা এমন হইলে পারতো যে আই উইল ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল অর বিজনেস পেজ অ্যান্ড কি বলে ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন। এখানে টাইটেলের মধ্যে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কোনো কিছুই নাই, বাট আপনি প্যাকেজিংয়ের মধ্যে সেট করে রাখছেন হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের অফার। তো যে ক্লায়েন্টগুলো আসবে তারা কিন্তু আপনার কাছে এই গিগটা দেখে, এই টাইটেল দেখে আপনাকে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য। তারা বুস্টিংয়ের মানে নিয়ত নিয়ে আসবে না আসলে। আপনি বুস্টিংয়ের জন্য যে ক্লায়েন্টগুলো আসবে তাদেরকে আপনি পাবেন না, তাদের কাছে আপনি গিগটা পৌঁছাইতে পারবেন না। সো টাইটেল এবং আপনার সার্ভিসটা ম্যাচ থাকতে হবে। ইমেজ মাস্ট বি দিতে হবে 3টা, এবং এই যে অ্যাবাউট দিস গিগ এটা তো দরকার নেই, অ্যাবাউট দিস গিগ তো বলাই আছে। এখানে যে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটা হচ্ছে গিগের আন্ডারে।
এই যে এখানে আরো একটা জিনিস, আপুর এই গিগটা হচ্ছে ম্যানেজমেন্টের। সো এখানে যে টাইমটা দেওয়া আছে এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন, যে আপনি কতদিন ম্যানেজ করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে অ্যাড করে রাখছেন হচ্ছে আপনি 5 দিনে ডেলিভার করবেন, তো ক্লায়েন্ট চাবে যে তার পেজটা আপনি যত বেশি মানে ম্যানেজ করেন, ম্যানেজ ডিউরেশনটা যত বেশি নেন, সেটা ক্লায়েন্টের এন্ড থেকে হচ্ছে বেনিফিট। যত বেশি টাইম আপনি ম্যানেজ করবেন ক্লায়েন্ট তত বেশি বেনিফিটেড হবে। বাট এখানে যে অ্যাড করে রাখছেন যে আপনি 7 দিনের কাজ 5 দিনে করে দিবেন, বাট এখানে তো এটা মেইনলি হচ্ছে ম্যানেজমেন্টের একটা কাজ। সো এটা কিন্তু কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত না। কোনো ক্লায়েন্ট আসলে আপনাকে $120 দিয়ে হায়ার করে সে কখনোই আরও $20 এডিশনাল দিয়ে বলবে না যে না তুমি আমার 7 দিনের ম্যানেজমেন্টটা 5 দিনে করে দাও, এটা কিন্তু ক্লায়েন্ট বলবে না। আচ্ছা এখানে বলছেন যে ক্যান ইউ ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল। আপনি কিন্তু, আমি যতটুকু জানি যে আপনি লিঙ্কডইনের পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন আপনি বিজনেস পেজ অথবা কোম্পানি পেজ ক্রিয়েট করে দিতে পারবেন ক্লায়েন্টের পার্সোনাল প্রোফাইলের আন্ডারে। বাট আপনি চাইলে ফরেনার একজন ক্লায়েন্টের প্রোফাইল আপনি নিজে থেকে ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা এরপরে এখানে বলতেছেন যে রিজিউমি রাইট। আপনি রিজিউমি রাইটার, আপনি এখানে বলছেন যে লিঙ্কডইন, তো আপনি কি এখানে রিজিউমি রাইট করবেন? আপনি জাস্ট সেট আপ করে দিবেন, তার যে ইনফরমেশনগুলো দিবে সেই ইনফরমেশনগুলো দিয়ে লিঙ্কডইনে অ্যাড করে দিবেন। এতে করে কি হবে, লিঙ্কডইন থেকে একটা রিজিউমি ডাউনলোড করা যাবে। বাট আপনি কিন্তু এটা আসলে রিজিউমি রাইট করতেছেন না, আপনি রিজিউমিটা সেট আপ করে দিচ্ছেন। এরপরে লিঙ্কডইন দিচ্ছেন, ঠিক আছে, আরগুলো নাই। এখানে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে দিতেছেন, সো আপনি এভাবে দিতে পারতেন যে লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন অথবা অ্যাড ক্যাম্পেইন, এইভাবে আপনার সার্ভিস ওরিয়েন্টেড কিওয়ার্ডগুলো অ্যাড মানে করতে পারতেন, এবং এটা করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার গিগটা কেউ খুঁজে পাবে না। আচ্ছা লিটন রয় ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা ভাইয়া, ফার্স্টে যে জিনিসটা সেই ব্যাপারটা হচ্ছে আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, বাট এটা একটু ডার্ক, মানে ডার্ক একটা ইমেজ। মানে সবসময় ট্রাই করবো আমাদের ফেসটা যেন একদম ক্লিয়ার থাকে, জাস্ট এইটা ট্রাই করবো। আপনি মানে লাইটটা পিছনে আপনি জাস্ট আলোর বিপরীত থেকে পিকচার উঠাইছেন। ঠিক আছে ভাই, চেঞ্জ করে দিন। হ্যাঁ আচ্ছা, আপনার কোনো গিগ নাই, গিগগুলো ক্রিয়েট করে ফেলেন। শোভন ভাই, আচ্ছা আপনাকে স্কিল অ্যাড করতে হবে। জি ভাই, আমি আর স্কেচ আপ রেভিট এগুলো অ্যাড করব। আমি কাজ শিখে তারপর এগুলো অ্যাড করব। আচ্ছা ঠিক আছে ভাই। আপাতত এই কয়েকটা করতে চাচ্ছি। আচ্ছা আপনি তো অটোক্যাড নিয়ে কাজ করেন, রাইট? জি। তবে ভাই আর কি রেভিটের একটা নতুন আর কি করা হয়েছে আর কি, দেখলাম আমি ওই দিন সাইবারে। আমি এখন রেভিটের কাজটা যদি শিখতে পাই তাহলে হচ্ছে আমি ওই ক্যাটাগরিতে কাজ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ। ভাই আমি একটা কথা বলি, আসলে আমি না ছিলাম না, একটু বিজি ছিলাম। তো আমার প্রোফাইলটা কি পরে আবার দেখা হবে? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এই প্রোফাইলগুলো দেখার পরে আমাদের আরও কিছু ডিসকাশন আছে, আরও কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, দেন আপনার প্রোফাইলটা আমি দেখবো। আমাকে একটু লাস্টে মনে করায় দিন ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর আপনার প্রোফাইলটা মানে সবার প্রোফাইলে দেখা হয়েছে, জাস্ট ভিডিওটা দেখলেও আপনি বুঝতে পারবেন ভাই। আচ্ছা ভাই, আসলে আমি ডাক্তারের কাছে গেছিলাম তো আচ্ছা, এর জন্য আচ্ছা, ঠিক আসতে লেট আছে। হয়ে গেল। ঠিক আছে ভাই। আচ্ছা ফাহমিদা আপু আছেন? আচ্ছা ফাহমিদা আপু নাই, ওয়েলকাম। উনি সম্ভবত কানেকশনটা ঠিকমতো পাচ্ছেন না, উনি অ্যাড হচ্ছেন আবার লেফট আচ্ছা, করতেছেন। ঠিক আছে, এখানে এই ওয়েলকাম টু মাই প্রোফাইল এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা আপুকে অ্যাড করতে হবে হচ্ছে আচ্ছা আপু মেইনলি কি নিয়ে কাজ করে? ভিক্টর প্রেসিল।
আচ্ছা, স্কিলগুলো, তারপরে হচ্ছে এডুকেশন এবং সার্টিফিকেশন, এই দুটো জিনিস আমরা অ্যাড করে দিব। আচ্ছা, লাস্ট যে গিকটা ওপেন করেছেন আপু সেটাই আমরা দেখি। আচ্ছা, I will design an amazing mascot logo. আচ্ছা, initial concept 3, it's huge, $5 তিনটা কনসেপ্ট। $15 চারটা কনসেপ্ট। আচ্ছা, প্যাকেজিংটা ঠিক করতে হবে। এখানে তিনটা কনসেপ্ট $5, তিনটা লোগো বানাইতে হবে। আর লোগো বানাইতে গেলে ব্রেনস্টর্মিং এর প্রচুর দরকার হয়। যেমন আপনি একটা কোম্পানির হিস্ট্রি না জানলে, সেই কোম্পানি কি ধরনের কাজ করবে, সেই কোম্পানি মানে কি নিয়ে কাজ করে, এই সমস্ত কিছু না জানলে কিন্তু আপনি লোগো প্রপারলি বানাইতে পারবেন না। সো এটার জন্য মানে ক্লায়েন্টের থেকে জানতেও আপনার একটু টাইম লাগবে, এবং এটা টাইমের একটা কাজ। সো সেই জায়গায় যদি আপনি বলেন যে $5 তিনটা লোগো বানায় দিবেন, তাহলে একটা লোগোর দাম কত আসে দেখি একটু। একটা লোগোর দাম হচ্ছে $150। সো বুঝতেই পারতেছেন। আচ্ছা আপু, এখানে পিডিএফ অ্যাড করেছেন, এটা অনেক ভালো ছিল। আচ্ছা, পিডিএফ যদি কেউ গ্রাফিক ডিজাইনার পিডিএফ অ্যাড করেন, সেক্ষেত্রে আমি বলবো যে একটা করে পিডিএফ অ্যাড না করে আপনি 4-5টা ডিজাইনকে এক জায়গায় কম্বাইন করে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনি একটা পিডিএফকে আপলোড করে দিলেন, সেই পিডিএফটাকে স্ক্রল করে করে দেখতে পারবে, এবং প্রত্যেক পেজে 2-3টা করে ডিজাইন অ্যাড করে দিলেন। যদি লোগো অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা পেজে আপনি বেশ কিছু লোগো অ্যাড করতে পারবেন, এবং ক্লায়েন্টরা আপনার একটা পিডিএফ থেকে আপনার অনেকগুলা কাজের স্যাম্পল দেখতে পারবে। আরও বেশি আই ক্যাচি করতে হবে। যে দেখেন লোগোর যে গিকগুলো আছে, লোগোর গিকগুলোতে যে নর্মালি যে ফরম্যাটটা ইউজ করা হয়, এই যে এই ফরম্যাটটা, একটা ইমেজের ভিতরে বেশ কিছু লোগো। এত বাজে অবস্থা। এই যে দেখেন, এই ফরম্যাটটা খুবই পপুলার, এটা ট্রেন্ডি একটা ফরম্যাট, যে একটা আর্টবোর্ডের ভিতরে, একটা A4 সাইজের আর্টবোর্ডের ভিতরে অনেকগুলা লোগো অ্যাড করে দিছে। এতে করে কি হয়, একটা ইমেজ দেখলে কিন্তু অনেকগুলা লোগো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, আপনার লোগোর কনসেপ্ট সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, আপনি কেমন থিঙ্ক করতে পারেন, অথবা আপনার কনসেপ্টটা কেমন। এই ফরম্যাটটা আমরা ইউজ করবো যারা লোগো ডিজাইন নিয়ে গিগ বানাবো। এবং দেখেন তাদের অর্ডার কতগুলো করে, এবং লোগোর এত এত ডিমান্ডেবল এবং এত বেশি কাজ থাকে যে দেখেন, আমি সেদিন একটা দেখলাম যেটাতে অর্ডার ছিল 200-200-র মতো, এটাতে আছে হচ্ছে 92টা অর্ডার। সো একটা গিগ যদি আপনি কোনোভাবে র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে আপনার কিছু দরকার হয় না লোগোতে। এবং এই ফ্রিল্যান্সারটা দেখেন, এই ফ্রিল্যান্সারটা কাজ করছে কত, 70,000-এর মতো মেবি। আচ্ছা, 82,000। এই ফ্রিল্যান্সারটা এখন পর্যন্ত ফাইবারের তার রিভিউ আছে হচ্ছে 82,000। তাহলে বুঝেন সে 1 লাখের উপরে কাজ করে ফেলছে। এবং তিনি ইন্ডিয়ান একজন ফ্রিল্যান্সার। আচ্ছা, আবিদ ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা ভাই, আপনার এই যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারটা আপনি একটু ক্রপ করে একটু মানে
ফেসটা যেন একদম ক্লিয়ারলি বোঝা যায়, এভাবে একটু ক্রপ করে বুঝতে পেরেছি। আপলোড করে দিবেন। ঠিক আছে ভাইয়া, ঠিক ঠিক আছে। আছে, আপনি না ভাই আমি পড়েছি আপনার কমেন্টস গুলো আমি পড়েছি। আচ্ছা আচ্ছা আপনি কি লিখেছেন? ঠিক আছে, তাহলে তো এটা হয়ে গেল। তো জি মোটামুটি ভাইয়া, সবার আমরা প্রোফাইল দেখে ফেলেছি এবং প্রত্যেকটা প্রোফাইলের পাশেই কমেন্ট দেওয়া আছে, যে কমেন্টগুলো দেখে আপনারা প্রোফাইলগুলো ঠিক করে নেবেন। তো এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি ফার্স্টে কিছু ফাইবারের কিছু ব্যাপার আছে, সাপোর্ট এবং আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখব। দেন আমরা জাস্ট কোশ্চেন অ্যান্সারিং সেশনে চলে যাব, যে যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা রিসিভ করব। এবং ফাইবারে হেল্প মানে আপনার হেল্প হয় এমন কিছু এক্সটেনশনস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি ফাইবারে কিছু বেনিফিট পাবেন। তো ফার্স্টে চলে যাব হচ্ছে ফাইবার সাপোর্ট। আপনি যে ফাইবার মানে ফাইবারে কাজ করতে গেলে কখনো কোনো প্রবলেম ফেস করবেন না, ব্যাপারটা কিন্তু এমন না। প্রবলেম হইতেই পারে, কোনো কারণে ফাইবারের হেল্প আপনাকে নিতে হতে পারে। ফর এক্সাম্পল এমন হইলো যে কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করছে, বাট সে অর্ডার করছে মানে ভুলে অর্ডার করে দিছে। অর্ডার করার পরে বলতেছে যে ভাই আমি তো ভুলে অর্ডার করে দিছি, আমার কাজটা দরকার নেই, সো তুমি আমার অর্ডারটাকে ইয়া করে দাও, কি বলে, ক্যান্সেল করে দাও। সো অর্ডার যদি ক্যান্সেল হয়, সেটা ক্লায়েন্টের ভুলেই হোক আর আপনার ভুলেই হোক, এটা কিন্তু সাফারার আপনি নিজে। আপনি অর্ডার ক্যান্সেল করবেন, এই এফেক্টটা টোটালি আসবে হচ্ছে আপনার প্রোফাইলে। তো এই এফেক্টটা কোথায় আসবে? এই এফেক্টটা আসবে হচ্ছে এই যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে এখানে ডেলিভার্ড অন টাইম, তারপরে অর্ডার কমপ্লিশন রেট, এই দুটার উপরে, মানে দুটা না, এই একটার উপরে হ্যাম্পার করবে। এখানে যে অর্ডার কমপ্লিশন রেটটা দেওয়া আছে 100%, এই পার্সেন্টেজটা চলে যাবে এবং একটা অর্ডার ক্যান্সেল করলে আপনার মাইনাস হয়ে যাবে 7%, এবং একটা অর্ডার কমপ্লিট করতে পারলে আপনার এটা বাড়বে হচ্ছে 2% করে। তো বুঝতেই পারতেছেন যে অর্ডার ক্যান্সেল হইলে পুরা মানে লসটাই আপনার। সো কোনো ক্লায়েন্ট যদি ভুলে অর্ডার করে ফেলে, অথবা আপনি তাকে প্রপারলি কাজ বুঝাইয়া দিয়েছেন, বুঝাইয়া দেওয়ার পরে সে আসলে মানতে যাচ্ছে না, সে বলতেছে না আমার কাজটা পছন্দ হয় না, আমাকে ক্যান্সেল করে দাও, এ ধরনের প্রবলেম হইতেই পারে। 100টা কাজ করলে 2-1টা প্রবলেম হবে। সো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অর্ডার ক্যান্সেল করলেই তো লসটা আপনার। সেক্ষেত্রে আমাদের ফাইবার হেল্পের সাপোর্ট নিতে হবে। ফাইবার হেল্পের সাপোর্ট নিয়ে আমাদের অর্ডারটা ক্যান্সেল করতে হবে। সেই অর্ডারটা আপনি ক্যান্সেল করবেন কিভাবে? এটার জন্য যে দেখেন নিচে স্ক্রল করলে আমরা পাবো হচ্ছে ফাইবার হেল্প অ্যান্ড সাপোর্ট। ফার্স্টে চলে যাব আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আমরা ফাইবারে একটা টিকেট ওপেন করব, ফাইবার সাপোর্টে একটা টিকেট ওপেন করব। এটার জন্য দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া আছে, এখানে কিছু টপিক ক্রিয়েট করা আছে যে আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন, মানে ওদের এখানে কিছু এফএকিউ অ্যাড করা আছে, যে যদি যে এফএকিউগুলো অ্যাড করা আছে সেই প্রবলেমের সাথে আপনার প্রবলেমটা ম্যাচ করে, তাহলে সেই এফএকিউ দেখে আপনি প্রবলেমটা সর্ট আউট করে নেবেন। অথবা যদি এমন হয় যে না, আপনাকে সাপোর্টটা নিতেই হবে, এফএকিউ দেখার পরে গিয়ে আপনি সাপোর্টটা ফাইবার হেল্প থেকে নেবেন। সো সেই জন্য আপনার কি ধরনের প্রবলেম ফেস করতেছেন? আপনি উইথড্র নিয়ে প্রবলেম ফেস করতেছেন, নাকি ফাইবার গিগ অ্যানালিটিক্স নিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে প্রবলেম ফেস করতেছেন, নাকি ফাইবার গিগ নিয়ে প্রবলেম ফেস করতেছেন? এখানে বেশ কিছু টপিক ক্রিয়েট করা আছে। তো আমি বললাম যে না, আমার এগুলো কোনোটাতেই আমি প্রবলেম ফেস করতেছি না, বাট তারপর আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে গিগ ভিউইং অ্যান্ড স্ট্যাটিস্টিক নিয়ে আমি করলাম। এখানে দেখেন বেশ কিছু এফএকিউ দেওয়া আছে যে গিগ ক্রিয়েশনের জন্য আপনি কি করবেন, অথবা আর্নিং মোর উইথ গিগ এক্সট্রা, সেখানে আপনি কিভাবে সেট করবেন প্যাকেজিংগুলো। তো এগুলো দেখো আপনার প্রবলেমটা সলভ হয় নাই, সেক্ষেত্রে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে হ্যাভ মোর কোশ্চেন, সাবমিট এ রিকোয়েস্ট, এই অপশন থেকে আপনি ফাইবার হেল্পে মেইল পাঠাইতে পারবেন। দ্যাট মিন আপনি ফাইবারে একটা টিকেট ওপেন করতে পারবেন। তো ফার্স্টে আপনাকে বলতেছে যে আপনি কোন ধরনের হেল্প চাচ্ছেন। এখানে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে যে আপনার যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে সেটা কি ওয়ার্ডার ইস্যু, নাকি অ্যাকাউন্ট ইস্যু, নাকি গিগে প্রবলেম, নাকি কোনো একটা বাগ ক্রিয়েট হয়েছে যার জন্য আপনি কি বলে ফাইবারে অবজেকশন করতে যাচ্ছেন। সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ডার ইস্যু, কোনো একটা ক্লায়েন্ট ওয়ার্ডার নিয়ে প্রবলেম করতেছে। সো ফার্স্টে আমি সিলেক্ট করে দিলাম যে ওয়ার্ডার ইস্যু, দেন বলতেছে আপনার কোন টাইপের ইস্যু ফেস করতেছেন, আপনি কোন টাইপের প্রবলেম ফেস করতেছেন।
এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার, আর একটা হচ্ছে জেনারেল কুইরিজ। সো আপনি যদি এমন হয় যে ফাইবার থেকে কিছু জানতে চাচ্ছেন, সো জেনারেল কুইজ দিয়ে আপনি মেল পাঠাতে পারেন। অথবা যদি এমন হয় যে না আপনাকে অর্ডারটা ক্যান্সেল করতে হবে, সেক্ষেত্রে আপনি এই আই ওয়ান্ট টু ক্যান্সেল অর্ডার এরপরে বলতেছে সিলেক্ট, আপনি কি বায়ার হিসেবে ক্যান্সেল করতে চান নাকি সেলার হিসেবে। আপনি এখানে সিলেক্ট করলেন আই এম সেলিং অন ফাইবার, দেন আপনাকে বলতেছে যে আপনি কোন ধরনের প্রবলেম ফেস করতেছেন। এখানে দেখেন বেশ কিছু ইস্যু আছে, যে বায়ার কি আপনাকে অ্যাক্সিডেন্টলি অর্ডার করছে, নাকি বায়ার আসলে আপনারা মিউচুয়ালি ক্যান্সেল করতে যাচ্ছেন, নাকি ক্লায়েন্ট ডিস্যাটিসফাইড, নাকি ক্লায়েন্ট কি বলে রিফান্ড চাচ্ছে। এই ইস্যুগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো যদি অ্যাক্সিডেন্টলি অর্ডার করে দেয়, সেক্ষেত্রে আপনি দিলেন যে ক্লায়েন্ট অ্যাক্সিডেন্টলি অর্ডার করে দিয়েছে, দেন আপনাকে আচ্ছা এখানে বলতেছে ওয়ার্ডার রেভুলেশন সেন্টারে যাওয়ার জন্য, এটা মনে হয় চেঞ্জ হয়েছে। তো আমি চলে যাব হচ্ছে ওয়ার্ডার পেজে। ওয়ার্ডার পেজে গিয়ে যে রেভুলেশন সেন্টার আছে, সেখান থেকে আমি চাইলে ওয়ার্ডার ক্যান্সেল করাতে পারবো। যেহেতু আমার প্রোফাইলে এই মুহূর্তে কোনো ওয়ার্ডার নাই, দ্যাটস ওয়াই আমাকে রেভুলেশন সেন্টারে যাইতে বলতেছে। সো যদি অ্যাক্টিভ অর্ডার থাকতো তাহলে আমাকে কি করতো, আমাকে ফার্স্টে বলতো যে আমি কোন অর্ডারটা মানে কোন অর্ডারটা নিয়ে আমার ইস্যু হচ্ছে, সেই অর্ডারটা সিলেক্ট করতে বলতো, এবং সেই অর্ডারটা কোন গিগে আসছে সেটাও আমাকে সিলেক্ট করতে বলতো। সিলেক্ট করার পরে আমাকে একটা মেসেজ লেখার একটা অপশন দিত, যেখানে আমাকে সাবজেক্ট দিতে হতো, এবং সেখানে আমার কি বলে মেসেজটা লিখতে দিত, মেসেজ লেখার একটা স্পেস দিত। তো সাবজেক্টে লিখতাম যে আমার অর্ডারটা মানে অর্ডার নিয়ে ইস্যুটা কি। সো আমি বলতাম যে ক্লায়েন্ট আমাকে অ্যাক্সিডেন্টলি অর্ডার করে দিচ্ছে, বাট এখন বলতেছে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, এবং সেটার আন্ডারে আমি একদম ডিটেইলি ডেসক্রাইব করবো যে ক্লায়েন্ট কবে অর্ডার করছে, অর্ডার করার পরে সেই ক্লায়েন্ট কী বলতেছে। ইভেন আপনি চাইলে আপনার কিছু প্রুফও পাঠাইতে পারেন, আপনার ক্লায়েন্টের সাথে যে আপনার কথাবার্তা হয়েছিল সেগুলো প্রুফ আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে বললেন যে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে আমার প্রোফাইল ইফেক্ট আসবে। সো আমি চাই না আমার প্রোফাইলে ইফেক্ট আসুক, এবং এই ইস্যুটা আমার না, এই ইস্যুটা হচ্ছে ক্লায়েন্টের, ক্লায়েন্ট অ্যাক্সিডেন্টলি অর্ডার করে দিয়েছে। সো এখন আমি চাই আপনাদের মাধ্যমে মানে ফাইবার সাপোর্টের মাধ্যমে অর্ডারটা ক্যান্সেল করাইতে। সেক্ষেত্রে ফাইবার সাপোর্ট অটোমেটিক্যালি অর্ডারটা ক্যান্সেল করে দিবে। ওরা আগে চেক করবে যে আসলে অর্ডারটা কি অ্যাক্সিডেন্টলি নাকি ক্লায়েন্ট ডিসস্যাটিসফাইড। সো যদি এমন হয় যে না ক্লায়েন্ট অ্যাক্সিডেন্টলি অর্ডার করে দিয়েছে, সেক্ষেত্রে ফাইবার সাপোর্ট অর্ডারটা ক্যান্সেল করে দিবে, এবং এই ক্যান্সেলেশনের কোনো এফেক্ট নেগেটিভ এফেক্ট আপনার প্রোফাইলে আসবে না, আপনার অর্ডার কমপ্লিশন রেটও কমবে না, আপনার কনভার্সন রেটটাও কমবে না, কোনো কিছু হবে না। এটা জাস্ট ফাইবার অর্ডারটা ক্যান্সেল করে দিবে। আচ্ছা এখন যদি এমন হয় যে অর্থাৎ ভাইয়া কাস্টমার যেভাবেই বলুক না কেন কোনোভাবেই অ্যাংরি হওয়া যাবে না, খুব ঠান্ডা মাথায় এই রিকোয়েস্ট দিয়েই ক্যান্সেল করতে হবে। এক্স্যাক্টলি, এখানে কোনোভাবেই ক্লায়েন্টের সাথে আপনি তো মানে রাগারাগি তো করতেই পারবেন না, অনেক সময় মানে খুবই সফটলি বলার পরেও ক্লায়েন্ট রেগে মেগে রিপোর্ট করে দেয়। সেই ব্যাপারগুলো আবার হ্যান্ডেল করতে হয় যে আপনার এগেনস্টে রিপোর্ট করে দিচ্ছে, আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট যদি কোনো রিপোর্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ফাইবার মানে আপনি কি করছেন এটা দেখে না, ওরা ডিরেক্ট ওয়ার্নিং পাঠায় দেয়। যদি আপনি নিউ সেলার হয়ে থাকেন অথবা লেভেল 1 অথবা অনেক বেশি কাজ করেন নাই, সেক্ষেত্রে কিন্তু ফাইবার একটা ওয়ার্নিং দিলে, রিপোর্ট দিলে ফাইবার থেকে অটোমেটিক্যালি ওয়ার্নিং চলে আসে। সেক্ষেত্রে সেই ওয়ার্নিংটা ওঠানোর জন্য আপনাকে ফাইবার সাপোর্টের হেল্প নিতে হবে, এবং আপনাকে খুব ভালোভাবে খুব ঠান্ডা মাথায় ওদের বলতে হবে যে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমি এই কাজ তো করি নাই, ভুলটা তো তার, মানে খুবই নম্রভাবে ফাইবারকে বলতে হবে, তারপরে হয়তো ফাইবার সেই ওয়ার্নিংটা উঠাই দিতে পারে। সো এখানে মাথা গরম কোনোভাবেই করা যাবে না। ক্লায়েন্ট যদি গালিও দেয়, ওকে স্যার বলে শেষ করে দিতে হবে। মানে ক্লায়েন্ট রাগের মাথায় কিছু বললো, আপনি রাগের মাথায় কিছু বলতে পারবেন না, আপনি ফ্রিল্যান্সার, আপনাকে হ্যালো, আসসালামু আলাইকুম হিমেল ভাই। জি ভাইয়া। ভাইয়া আসলে আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল, তো ফাইবারে তো মানে কিভাবে প্রসেসটা কাজ করলাম, কিভাবে কাজ করব, কিভাবে গিগগুলো সাজাবো, কিভাবে সবগুলোই হইলো, তবে এমন কোনো ট্রিক আছে যেরকম মানে তাড়াতাড়ি কাজ পাওয়ার জন্য বা কাজ পাবোই আমি, এরকম কোনো ট্রিক যদি আমাদেরকে দিতেন ভাইয়া। আচ্ছা কাজ পাবেন এটার জন্য আমি ফার্স্টে থেকে বলে আসতেছি ভাইয়া, অনেক বেশি অনলাইনে থাকতে হবে এবং বায়ার রিকোয়েস্টটা কন্টিনিউ করতে হবে। মানে এইটাই প্রসেস? জি ভাই এটাই process। এছাড়া এছাড়া আমি কিছু এক্সটেনশনস, কিছু অ্যাডভান্স দিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনি সেগুলো দিয়ে যদি আপনি প্রপারলি কন্টিনিউ করেন, তাহলে অর্ডার পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি।
So জি ভাইয়া সেই মানে process এরকম গুলো- কিছুই চাচ্ছিলাম যে এরকম কোন প্রসেস আমাদেরকে দেখায় দিলেন যাতে অর্ডার পাওয়ার চান্সটা 99% চলে যায় এরকম কিছু আচ্ছা আর কি চাচ্ছিলাম। 99% আসলে ফ্রিল্যান্সিং করতে আসলে এটা বলা যাবে না যে আপনি 99% আপনাকে সিউরিটি, মানে আপনি সিউরিটি দিচ্ছেন অথবা কেউ আপনাকে এটা দিতে পারবে না। আপনার প্রোফাইলটা নিয়ে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে হবে এবং অনলাইনে থাকতে হবে, তাহলেই দেখবেন যে জি ভাই, আপনি সাকসেস পাচ্ছেন। সো ওইটা নিয়ে আমি একটু জি ভাই, পরে ঠিক পরে আসতেছি ভাই, তার আগে আমি জাস্ট আচ্ছা ঠিক আছে ভাই। ইয়াটা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তো যে কোনো ইস্যুতে আপনাকে এই সাপোর্ট থেকে রিকোয়েস্ট পাঠায় সেই প্রবলেমটা সলভ করতে হবে। এখন আরও একটা জিনিস আপনাদের দেখাবো, আমাদের কমন কিছু ভুল আছে ফাইবারে। শাহরুখ ভাই যেটা বললেন, তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় জানি না আমাদের গিগটা কি অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নাই। এই জিনিসটা একটু ট্রিকি। তো অনেক সময় আমরা গিগ ওপেন করি, গিগ ওপেন করার পরে মনে করি না আমার গিগ তো ওপেন আছে, আমার গিগে তো ইমপ্রেশন আসতেছে 5, 10, 15, 20 করে ইমপ্রেশন আসতেছে, আপনার গিগের স্ট্যাটাসও দেখাচ্ছে অ্যাক্টিভ, বাট আদৌ আপনার গিগটা অ্যাক্টিভ নাই। বিকজ সার্চ করে তো আমরা গিগ পাচ্ছিই না। আর ফার্স্ট টাইম গিগ ওপেন করার পরে সার্চ করে যে পাবো না, এটা সবাই আমরা মেনে নিই যে গিগ ওপেন করার পরে আমার গিগটা আমি পাবো না, তো আমরা ওয়েট করতে শুরু করি। বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে দেখা যায় কিছুই হয় না, আমাদের গিগটার সেরকম এঙ্গেজমেন্টও নাই, আমরা কাজও পাচ্ছি না। সো ফার্স্টে আপনাকে চেক করতে হবে আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। তো এইটা চেক করার দুটা ওয়ে আছে। তো একটা ওয়ে হচ্ছে আপনার যে প্রোফাইল, এই প্রোফাইল থেকে এই যে গিগের অপশনটা আছে, ফার্স্টে গিগের অপশনে ক্লিক করলেন, গিগের অপশনে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কয়টা গিগ আছে। সো আমার দেখেন 3টা গিগ আছে, এবং এখানে দেখেন আমি যখন গিগের উপরে ক্লিক করতেছি এখানে বলতেছে গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ। বাট এখানে আপনি প্রপার ইয়েটা পাবেন না যে আদৌ কি অ্যাক্টিভ না। অনেক সময় অ্যাক্টিভ না হয়েও এই স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখায়। তো ফাইবার যে টিকিট সিস্টেম আছে সেখানে গিয়ে আপনার গিগের স্ট্যাটাসটা প্রপারলি চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন? তো আমরা অলরেডি কিন্তু টিকিট সেকশনে চলে আসছি, যে সেকশন থেকে আমরা ফাইবারের কাছে একটা টিকিট ওপেন করতে পারবো। তো আমরা কি করব, আমরা গিগের স্ট্যাটাস জানার জন্য আমাদের গিগে ক্লিক করলাম। এখানে গিগে ক্লিক করার পর ওরা বলতেছে যে আমার গিগে কোন টাইপের ইস্যু আছে, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট থেকে আমি জাস্ট ক্লিক করলাম, এখানে বলতেছে যে আই এম আনএবল টু ক্রিয়েট এ গিগ, আর তারপরে বলতেছে যে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ, তারপরে বলতেছে হোয়াই ওয়াজ মাই গিগ ইজ ডিনাইড। সো আমরা কি করব যে মাই গিগ ইজ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওরা আমাকে বলতেছে যে আপনি কোন গিগটার স্ট্যাটাস দেখতে যাচ্ছেন, আপনার কোন গিগটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তখন আপনার প্রত্যেকটা গিগ চেক করে নেবেন। এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছে ইওর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট। এখানে যদি দেখায় যে ইওর গিগ ইজ অ্যাক্টিভ, তাহলে আপনার গিগ যে কোনো না যে কোনো পেজে আছে। আপনার যে টপিক, যেমন এটা হচ্ছে ফেসবুক পিক্সেল অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন দিয়ে সার্চ করলে যে কোনো না যে কোনো একটা পেজে আমি পাবোই। তো আমি একটু সার্চ করে দেখি। পিক্সেল সেটআপ, তো এটা দিয়ে সার্চ করলাম। এখন ফাইবারে তো অনেক গিগ থাকে, হাজার হাজার গিগ থাকে। তো এখানে আমরা সার্চ করব কিভাবে, আমরা খুঁজে পাবো কিভাবে আমার একটা গিগ সেই কই পড়ে আছে না কই আছে, সেটা আমি একটা একটা করে যদি দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার অনেক টাইম লাগে। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে লিখব, মানে কিবোর্ডে প্রেস করব হচ্ছে Ctrl+F, দ্যাট মিন আমি সার্চ অপশনটা নিয়ে আসবো, ফাউন্ডার অপশনটা নিয়ে আসবো, এখানে এসে লিখবো হচ্ছে আমার ইউজার নেম Tom_62। এই যে দেখেন এখানে লেখা মাত্র আমার এই গিগটা ফার্স্ট পেজে আছে, আমি যখন সার্চ করলাম ফার্স্ট পেজে আছে। সো এইভাবে যদি আপনার গিগটাকে সার্চ করেন তাহলে দেখা যাবে যে আপনি কোনো না কোনো পেজে পাবেন, এবং সেখান থেকে বায়ার রিকোয়েস্ট পাঠায় অথবা অনেক বেশি অনলাইনে থেকে আপনি সেই গিগটাকে সামনের দিকে আনতে পারবেন। বাট আপনি জানেনই না যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে নাকি কোনো পেজে দেখাইতেছে। এই জিনিসটা না জানলে হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার গিগটা কোন পজিশনে আছে, এবং তারপরের যে অ্যাক্টিভিটিগুলো থাকবে আপনার সেই অ্যাক্টিভিটিগুলোর উপরে, মানে সেটা কি আপনাকে অ্যাডভান্টেজ করতে, মানে অ্যাডভান্টেজ দিচ্ছে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে, এটাকে ফাইন্ড আউট করতে হবে। যে আপনি অনলাইনে থাকতেছেন অথবা আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইতেছেন, 2 দিন পরে গিয়ে আপনি আবার সার্চ করে দেখেন যে আপনার গিগটাকে আবার পিছনের দিকে যাচ্ছে নাকি ফার্স্টের দিকে আসতেছে। এগুলো নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে। আর এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে আপনি গিগের স্ট্যাটাসটা জানতে পারবেন। এই যে দেখেন আমার প্রত্যেকটা গিগই অ্যাক্টিভ।
আবার আপনারা দেখবেন যে আপনাদের অনেক গিগে অ্যাক্টিভ দেখাচ্ছে না, এই যে আমার এখানে দেখাচ্ছে স্ট্যাটাস, এই গিগটা আমি পজ করে রাখছি। তো ফাইবার ইন থেকে অনেক সময় দেখাবে যে ওই মেসেজটা হবে হচ্ছে এইরকম, ইউর গিগ লুক লাইক অ্যাক্টিভ বাট উই নিড সাম, এই টাইপের কিছু একটা মেসেজ থাকে, আমি আসলে ভুলে গেছি কেমন যেন একটা মেসেজ থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের গিগটা এখানে দেখায় স্ট্যাটাস অ্যাক্টিভ, বাট ওই গিগটা আদৌ সার্চ রেজাল্টে থাকে না। তো আমরা ট্রাই করব প্রত্যেকটা গিগ ক্রিয়েট করার 24 ঘন্টা পরে এই সেকশন থেকে গিগটাকে চেক করা যে আমার গিগটা কি অ্যাক্টিভ আছে নাকি আমার গিগটাকে ওরা ডিনাই করে দিছে অথবা সাপোর্টে কন্ট্যাক্ট করতে বলছে, এই জিনিসটা। এবং আরও একটা ব্যাপার আছে, অর্ডার পাওয়ার মূল মন্ত্র, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অনলাইনে থাকতে হবে। প্রচুর পরিমাণে অনলাইনে থাকতে হবে কেন? সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট ফাইবারে এসে এখানে তার যে কাজটা লাগবে, তার যে নিড, সেটা লিখে তো সার্চ করবে। তো তাই সে লিখছে যে তার ফেসবুক পিক্সেল সেটআপ দরকার, এটা লিখলো, লেখার পরে সে কি করে, এই যে এখানে এই অপশনটা অন করে দেয় অনলাইন সেলার্স, মানে সে তাদেরকেই নক করবে অথবা তাদের মধ্যে থেকেই একজনকে সিলেক্ট করবে, হায়ার করবে যে এই মুহূর্তে অনলাইনে আছে। সো আপনাকে ট্রাই করতে হবে 24 আওয়ার অনলাইনে থাকার জন্য। তো যখন আমি অনলাইন স্ট্যাটাসটা অন করে দিলাম তখন দেখেন 2000 থেকে কমে কয়টা চলে আসছে, মাত্র 407টা গিগ অ্যাভেলেবেল, এরা এই মুহূর্তে অনলাইনে আছে। সো আপনাকে 24 মানে পারলে 24/7 অনলাইনে থাকতে হবে যতক্ষণ না আপনার গিগটা র্যাঙ্ক করছে। যখন আপনার গিগ র্যাঙ্ক করবে তখন এত বেশি মানে এফোর্ট দেওয়ার দরকার নাই, তখন দেখবেন যে এমনি অর্ডার আসতেছে। তো আপনি যদি এই মুহূর্তে অনলাইনে থাকতেন, যেমন আমার গিগটা একদম লাস্টে ছিল না, আমার গিগটা কিন্তু ফার্স্টে চলে আসছে, সেকেন্ড রোতে চলে আসছে। সো বুঝতেই পারতেছেন যে লাস্টের গিগগুলোও ফার্স্টের দিকে চলে আসবে যখন কম্পিটিশন কমে যাবে এবং আপনি যদি ওই টাইমে অনলাইনে থাকেন। তো অনলাইনে থাকার জন্য আমি পার্সোনালি যে এক্সটেনশনটা ইউজ করি সেটা হচ্ছে অটো রিফ্রেশার। এখন দেখেন মানে 24/7 আমার অনলাইনে থাকা পসিবল না, আমার অনেক কাজ আছে, আমার অফিস করতে হয়, সবই করতে হয়। বাট আমি যদি 24 অনলাইনে থাকতে যাই সেক্ষেত্রে কি হবে, আমাকে প্রত্যেকবার সেই পেজটাকে রিলোড দিতে হবে। এখন অনেকে যেটা ভাবি যে আমি তো ফাইবার ওপেন করে রাখছি, আমার ল্যাপটপ অন, আমার ডেস্কটপ অন, আমি আমার ফাইবারের অ্যাকাউন্টটাকে ওপেন করে রাখছি, তার মানে আমি অনলাইনে আছি। ব্যাপারটা এরকম না। আপনি যখন এই পেজটাকে ওপেন করে রাখছেন, ওপেন করে রাখার পরে এখানে যদি আপনার অ্যাক্টিভিটি ওরা কাউন্ট করবে হচ্ছে 30 মিনিটের মধ্যে অথবা 15 মিনিটের মধ্যে যদি আপনার ফাইবার পেজে কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি অফলাইনে চলে যাবে। ফাইবার অটোমেটিক্যালি এটাকে অফলাইনে নিয়ে যাবে যে আপনার তো এখানে কোনো মানে অ্যাক্টিভিটি নাই, এটা নিয়ে তো আপনি কোনো কাজ করতেছেন না। সো এই জন্য আমাদের হ্যাঁ ভাই, জি ভাই। আচ্ছা আমি একটু জানতে চাচ্ছিলাম যে অ্যাক্টিভ ওপেন রাখা বলতে যেমন আমি তো পিসিতে কাজ করতেছি সাপোজ, সো আমি যদি ব্রাউজারে এটা ওপেন রাখি দেন আমি ব্রাউজারে অন্য অপশনে কাজ করি, সেই ক্ষেত্রে কি এটা অ্যাক্টিভ দেখাবে না? না ভাই, অর্থাৎ আমাকে ওই স্ক্রিনে ওপেন থাকতে হবে? হ্যাঁ ওই স্ক্রিনেই কাজ করতে হবে। আচ্ছা এখন দেখা গেল যে আমি ফোনে ওই স্ক্রিন ওপেন করছি বাট ফোন ডিসপ্লে আউট হয়ে গেছে বা লক পড়ে গেছে, সেক্ষেত্রে কি অফলাইনে চলে যাবে? আচ্ছা ওইটাও আমি বলবো, ফোনেরটাও আমি বলবো ভাই একটু। সো আমাদের কি করতে হবে এই হ্যালো পেজটা। ভাইয়া, জি ভাই। হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার কোনো গিগে যদি দেখা যায় যে ওরা স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট আপনি যেভাবে বলেন যে সাপোর্টে যে চেক করার ক্ষেত্রে ওইটা চেক করলে যদি দেখায় যে আপনার গিগ লুকস লাইক অ্যাক্টিভ বাট উই নিড ফার্দার রিভিউস, এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? এই ক্ষেত্রে আমাদের করতে হবে, এটা আপনি দুইটা ওয়েতে কাজ করতে পারবেন। একটা হচ্ছে ওই গিগটাকে মডিফাই করতে পারবেন, মডিফাই করলে সেই ব্লকটা আনব্লক হয়ে যাবে, অথবা আপনি সাপোর্টে মেইল করতে পারেন যে তোমরা রিভিউ করে আমাকে ডিসিশন দাও যে আমার গিগটা কি অ্যাক্টিভ হবে কিনা, আমার গিগটা তো সার্চ রেজাল্টে আমি পাচ্ছি না। সো আপনার হাতে দুটো অপশন। হিমেল ভাইয়া, জি ভাই। আচ্ছা আমাদের যে জামিল ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আমি বলতেছি যে আমাদের যে 10টা করে ভাইয়া রিকোয়েস্ট থাকে পার ডে,
আমরা যদি এটা যদি একদম মানে লিমিট শেষ করে ফেলি, মানে প্রতিদিন 10টা করে আমরা যদি অ্যাপ্লাই করি, বাট 2 মাস 3 মাসের মধ্যে যদি আমরা কোনো অর্ডার না পাই, তো এই ক্ষেত্রে কি এটা একদম লাস্ট কি কোনো রেশিও কোনো কি ইফেক্ট আসবে আমাদের উপরে, যে কোনো এফেক্ট আসবে না। আমরা মানে আমরা তো প্রতিদিন 10টা করে আমরা কমপ্লিট করে ফেলতে পারি, হ্যাঁ 10টা করে সেন্ড অফার করতে পারি। আচ্ছা জি, থ্যাংক ইউ। 10টা করে যদি পাঠান, আপনি যদি 100টা বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে কাজ না পান, আমি যে জি। ফরম্যাটটা আপনাদের দেখায় দিয়েছি, তখন এসে বলেন যে ভাই আমি কাজ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো ভাই যেটা বলছেন যে geek যদি এমন হয় যে লুক লাইক অ্যাক্টিভ বাট ফার্দার মানে চেক করবে হচ্ছে ফাইবার, এরকম যদি কোনো মেসেজ আসে, সেক্ষেত্রে আপনি ফাইবারের হেল্প নিতে পারেন। ফাইবারে এইভাবে হেল্প নেবেন যে সাপোর্টে যাবেন, সাপোর্টে যাওয়ার পরে বলবেন যে আমার গিগ ডিনাই মানে আমার গিগ ডিনাই করে দেওয়া হয়েছে, এবং এখানে আপনি সাবজেক্ট লিখলেন, আপনি ডেসক্রাইব করলেন যে আপনি কি প্রবলেম ফেস করতেছেন, আপনি গিগটা সার্চ মানে কোনোভাবেই সার্চ রেজাল্টে পাচ্ছেন না, এবং এখানে ডেসক্রাইব করলেন। ডেসক্রাইব করার পরে যদি কোনো স্ক্রিনশট আপনি অ্যাড করতে চান, আপনি অ্যাটাচ ফাইলে সেই স্ক্রিনশটটা দিতে পারবেন, এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে যে ইস্যুটার জন্য আপনি কমপ্লেন করছেন সেই ইস্যুটা কোন গিগে। ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে আমি এটা মেইল পাঠিয়ে দিব। বাট ফাইবারের সাপোর্টে হেল্প নিতে গেলে আপনাকে এখন 10 to 15 ডেজ ওয়েট করতে হবে। ফাইবারের সাপোর্টটা আসলে স্লো হয়ে যায় না, বেসিক্যালি এখানে মানে ওদের অনেক প্রেশার যাচ্ছে, অনেক ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের, দ্যাটস ওয়াই ওরা একটু বিজি। সাপোর্টে মেইল করলে টাইম নিচ্ছে 10 to 15 ডেজ রিপ্লাই আসতে। সো আপনি চাইলে আপনার গিগটাকে একটু মডিফাই করতে পারেন, আপনি টাইটেলটাকে একটু মডিফাই করলেন অথবা ডিসক্রিপশনটাকে একটু মডিফাই করলেন, দেন পাবলিশ করে দেওয়ার পরে দেখবেন যে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাক্টিভ থাকার যে ব্যাপারটা, যে আপনাকে এই পেজেই অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনাকে অনলাইন দেখাবে। এই পেজে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনাকে অনলাইন দেখাবে। তো আমি পার্সোনালি যেটা করি, আমি একটা অটো রিফ্রেশার অ্যাডভান্স ইউজ করি, যেটার মাধ্যমে আমি 24/7 অনলাইনে থাকতে পারি। ইভেন যতক্ষণ আমার ল্যাপটপ অন থাকে ততক্ষণ আমার ফাইবার প্রোফাইলটা অনলাইনে থাকে। সো এটার জন্য এই যে আমি এই এক্সটেনশনটা ইউজ করি, অটো রিফ্রেশার প্লাস। এবং অনেকে বলে যে অটো রিফ্রেশার প্লাস ইউজ করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, হাবি যাবে। তো এখানে কিছু রুলস আছে, যে রুলসগুলো ফলো করে আপনাকে অটো রিফ্রেশার অন করতে হবে। তো এখানে দেখেন টাইম আছে, আপনি কি বলে টাইম সেট করে দিতে পারবেন যে আপনার এই পেজটা কত সময় পর পর রিফ্রেশ করবে। তো অনেকে দিয়ে দেয় 5 সেকেন্ড অথবা 30 সেকেন্ড, অনেক কম সময় দিয়ে দেয়। বাট এই টাইমটা যদি আপনি দেন, সেক্ষেত্রে ফাইবারের যে জাভা স্ক্রিপ্ট আছে, সেই জাভা স্ক্রিপ্টটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলবে যে আপনি আপনার ডেস্কটপে অথবা আপনার ডিভাইসে কোনো একটা রোবটকে রান করছেন, যে রোবটটা আপনার ফাইবার পেজে গিয়ে কাজ করতেছে। তো কোনো ওয়েবসাইটই কিন্তু এটা চায় না, যে চায় না বলতে অ্যালাউ করে না যে আপনি কোনো রোবট ইউজ করেন। রোবট ইউজ করার মানে হচ্ছে আপনি হয়তো বা কোনো হ্যাকিং পারপাসে কোনো একটা কিছু ইউজ করতেছেন। সো সেই জন্য আমাদের করতে হবে কি, মিনিমাম 5 মিনিট অথবা 15 মিনিট, আপনি 5 মিনিটও দিতে পারেন, 15 মিনিটও দিতে পারেন। আমি 5 মিনিট দিয়ে রাখলাম, দেওয়ার পর আমি এটাকে স্টার্ট করে দিলাম। তাহলে কি হবে, আমার এই পেজটা প্রত্যেক 5 মিনিট পরে পরে রিফ্রেশ করবে। এখন একবার রিফ্রেশ করবে, এই যে দেখেন এখানে টাইম কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে, এখানে টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। আপনাকে 5 মিনিট পরে পরে অটোমেটিক্যালি রিফ্রেশ করে দিবে এই এক্সটেনশনটা। তো এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন, এটার আমি লিংক আপনাদের দিয়ে দিব, এখানে জাস্ট লিখলে হবে। এই যে অটো রিফ্রেশার যে এক্সটেনশনটা আছে, এটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। আচ্ছা, এরপরে আরও একটা এক্সটেনশন আছে যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে আচ্ছা এই এক্সটেনশনটা হচ্ছে ফাইবার ডিটেইলড বায়ার রিকোয়েস্ট। এই এক্সটেনশনটা আমি ইউজ করি, যেটার মাধ্যমে আমরা যখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করি, আমরা যে বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করব, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ক্লায়েন্টের নাম দেখতে পারি না।
এই যে দেখেন এখানে দুইটা বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে, বাট এখানে কিন্তু ক্লায়েন্টের নাম নাই। তো ক্লায়েন্টের যে ইউজার নেম সেটা যদি আমরা বের করতে পারি, এখান থেকে অনেক কিছুই আমরা বুঝতে পারি যে সেই ক্লায়েন্টটা কোন কান্ট্রির, অথবা সেই ক্লায়েন্টটা সে কি আদৌ ক্লায়েন্ট নাকি কোনো সেলার হিসেবে ফাইবারে এখানে বায়ার রিকোয়েস্ট ওপেন করছে, এই জিনিসগুলো আমরা জানতে পারি। তো এখানে ইনস্পেক্ট থেকেও এটা বের করা যায়, বাট ওই এক্সটেনশনটা ইউজ করলে এখানে প্রত্যেকটা বায়ার রিকোয়েস্টে বায়ারের নাম উঠবে, নাম মানে হচ্ছে ইউজার নেম শো করবে, এবং ইউজার নেমে ক্লিক করলে সেই বায়ারের প্রোফাইলটা আমরা দেখতে পারবো। সো বায়ারের প্রোফাইল পিকচার দেখে যদি মনে হয় যে না এ আসলে ক্লায়েন্ট, তাহলে আমরা সেগুলোকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি। অথবা অনেকে আছে যে অনেক সময় ইন্ডিয়ান অথবা পাকিস্তানি কিছু সেলার আছে, সেই সেলারগুলো অনেক সময় বায়ার রিকোয়েস্ট ওপেন করে, সেক্ষেত্রে দেখা যায় সেখানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছি বাট সে কাউকে কাজ দিচ্ছে না অথবা কাজ দিবে না। সো এই ধরনের কিছু ইস্যু থাকে। সো এই জন্য আমরা ক্লায়েন্টের প্রোফাইল দেখে সে কি আদৌ ক্লায়েন্ট নাকি সে সেলার, এটা দেখে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারি। তো আমি দেখি ইন্সপেক্ট থেকে একটু বের করা যায় কিনা। আচ্ছা, ইন্সপেক্ট থেকে না, এটা অন্যভাবে বের করতে হবে। আচ্ছা, এখানে এই ব্রাউজারে বের হচ্ছে না। আচ্ছা, এই ব্রাউজার থেকে বের হচ্ছে না, বাট আপনি গুগল ক্রোমে যদি ওই এক্সটেনশনটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের নাম দেখতে পারবেন। তো এই এক্সটেনশনটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং শাহরুখ ভাই যেটা বলতেছিলেন যে অর্ডার কিভাবে পাওয়া যাবে, ভাই আপনি অনলাইনে থাকেন, আপনি 7 দিন একটানা অনলাইনে থাকেন, তখন দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট, গিগের এঙ্গেজমেন্ট কত বেড়ে যাচ্ছে। এবং আপনি 7 দিন যদি অনলাইনে থাকেন, পরের 7 দিনের মধ্যে আপনি মিনিমাম 2-3টা নক পাবেন, আমি আপনাকে বলে দিতে পারি। ভাইয়া মোবাইল দিয়ে কি করে পসিবল, আচ্ছা, একটু এটা যদি মোবাইল বলতেন। দিয়ে যেটা পসিবল, আমরা মোবাইলেও অ্যাপ্লিকেশন ইউজ করি, বাট আমাদের এখনকার যে সেলফোনগুলো আছে এই সেলফোনগুলো খুবই স্মার্ট, এদের অপারেটিং সিস্টেমগুলো খুবই স্মার্ট। তো এরা কি করে যে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি সবসময় ফেসবুক ইউজ করেন, আপনি সবসময় মেসেঞ্জার ইউজ করেন, তো ফেসবুক মেসেঞ্জারের ব্যাপারটা একটু ডিফারেন্ট। ফেসবুক মেসেঞ্জার কিন্তু কখনোই স্টপ করে দেওয়া যায় না, বাট এছাড়া যে অ্যাপ্লিকেশনগুলো আছে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোকে মানে পজ করে দেওয়া যায় না, স্টপ করে দেওয়া যায় না। বাট থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা হতে পারে ফাইবার, তারপর হচ্ছে কি বলে হোয়াটসঅ্যাপ, এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে আপনি যখন ওপেন করতেছেন তখন সেই সিস্টেমটা সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন রাখছে, অন রাখছে। বাট এমন হলো যে অন করছিলেন, অন করার পরে আপনি সেই অ্যাপ্লিকেশনে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভিজিট করেন নাই, সেই অ্যাপ্লিকেশনে আপনার কোনো কাজ নাই, আপনি অন্য অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি সেভিংয়ের জন্য সেই অ্যাপ্লিকেশনটাকে স্টপ করে দেওয়া হয়, ফোর্স করে সেই অ্যাপ্লিকেশনটাকে স্টপ করে দেওয়া হয়। তো আমরা মনে করি আমরা তো মোবাইলে আসি, মোবাইলে তো অ্যাপ্লিকেশন ওপেন করা আছে, অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, বাট তারপরে অনলাইনে দেখাচ্ছে না, রিজন একটাই। তো সেই অ্যাপ্লিকেশনটাকে যদি অন রাখতে চান সেক্ষেত্রে একটু ইউটিউব করে দেখতে হবে, বিভিন্ন মডেলে বিভিন্ন সেটিং আছে। যে শাওমিতে আপনি ব্যাটারি সেভিং অপশনে পাবেন যে একটা অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করবেন যে অ্যাপ্লিকেশনটা কখনোই ফ্রিজ হবে না, ফ্রিজিং একটা অপশন আছে। এটা ডিপেন্ড করে ফোনের উপরে, সেলফোনের উপরে। আইফোনের একটু ডিফারেন্ট, যে ওইটা ব্যাটারি সেভিংয়ে না, ওইটা মেবি অ্যাপ্লিকেশন সেটিংয়ে থাকে, যে আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে কি ব্যাটারি সেভিং পারপাস একটা টাইম পরে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা পরে কি ফ্রিজ করে দিতে চাচ্ছেন কি না, এটার একটা অপশন থাকে। বাট বাই ডিফল্ট আপনার সেই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি ফ্রিজ হয়ে যায়। আচ্ছা হিমেল ভাই, জি ভাই। ভাইয়া আপনার কাছ থেকে তো মানে লাইফ টাইম হেল্প পাবো তো, মানে যদি ভবিষ্যতে কখনো কোনো প্রয়োজন হয় আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে তো? আচ্ছা, আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনাদের গ্রুপটা তো আছে ইনশাল্লাহ, আমি আছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো মেশকাত আপু, আমাদের ফোনের সেটিংয়ের উপরে ভ্যারি করে যে আপনার ফোনের সেটিংটা কিভাবে করা আছে। জি ভাইয়া। আচ্ছা, সো আমাদের ফাইবারে মোটামুটি মানে টপিকগুলো কভার করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদের কোশ্চেনগুলো নিব, যত কোশ্চেন আছে আমাকে করতে পারেন এক এক করে। আমি ভাই আরেকটা কথা জিজ্ঞেস করি, এটা হচ্ছে যে আপনি আমি যে গিগের লিংকটা দিয়েছি, মানে আমারটা ওগুলি কি চেক করেছেন ভাইয়া? জি আপু, চেক করেছি, প্রত্যেকটা গিগ আমি চেক করেছি, একটু ভিডিওটা দেখে নিবেন।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। আমি আসলে লেট করে ঢুকেছি তো এই হ্যাঁ, আমি জন্য। আপনাকে কল করেছিলাম বাট আমি আপনাকে পাচ্ছিলাম না। জি আচ্ছা ভাই। ভাইয়া জি ভাই। হ্যাঁ, আমার দুইটা কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাইয়া, পিডিএফ আমরা কয়টা মিনিমাম কয়টা ডিজাইন অ্যাড করব? আচ্ছা, আপনি কয়টা ডিজাইন অ্যাড করবেন এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিতে পারবো না, ডিপেন্ড করবে আপনার উপরে যে কয়টা অ্যাড করতে যাচ্ছেন। বাট সেই পিডিএফ এর সাইজ হইতে হবে হচ্ছে ম্যাক্সিমাম 2 MB। সো একটা 2 MB পিডিএফ এ আপনি যতগুলা ডিজাইন অ্যাড করতে পারেন। আপনি যদি একটা পেজে একটা করলেন, আমি একটু স্যাম্পল দেখাচ্ছি। আচ্ছা, এইটা একটা পিডিএফ। তো এখানে দেখেন, এখানে কতগুলো পেজ আছে, টোটাল 16টা পেজ আছে। তো এটা তো হচ্ছে একটা বিজনেস প্রপোজাল। সো আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, একটু জুম আউট করে নিই। সো A4 সাইজের একটা পেজে আপনি যদি ব্রুশিয়ার অ্যাড করেন তাহলে তো A4 সাইজের একটা পেজে একটা ব্রুশিয়ারই অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি লোগো ইউজ করেন, আপনি লোগো দিয়ে যদি কম্বাইন করতে চান, সেক্ষেত্রে আপনি একটা পেজে দুইটা লোগো অ্যাড করে দিলেন, আরও একটা পেজে আরও দুইটা লোগো অ্যাড করে দিলেন। সো আপনি যতগুলো কাজ করেছেন, যতগুলো লোগো আছে আপনার কাছে যে লোগোগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড মনে হয়, সেই কয়টা লোগোকে আপনি 4টা অথবা 5টা পেজে অ্যাড করে দিলেন। তাহলে 5টা পেজে লোগো হইলো কয়টা? 10টা লোগো হলো। এই 5টা পেজকে আপনি কম্বাইন করবেন, এক জায়গায় অ্যাটাচ করে দিবেন। যেমন এখানে একটা কম্বাইন পিডিএফ আপনি দেখতে পাচ্ছেন। তো অনলাইনে অনেক অনলাইন সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি কম্বাইন করতে পারবেন খুবই ইজিলি। তো এখানে আরও একটা ব্যাপার থাকে যে আপনি যে কম্বাইন করবেন, কম্বাইন করার পরে আসলে পিডিএফ এর সাইজগুলো কিন্তু অনেক বেশি থাকে। আপনি যখন ফটোশপ থেকে একটা পিডিএফ বের করবেন অথবা ইলাস্ট্রেটর থেকে, সেক্ষেত্রে দেখা যায় একটা পিডিএফই অনেক স্পেস নিয়ে থাকে। সেক্ষেত্রে আমি আপনাকে একটা সাইট বলে দিচ্ছি, পিডিএফ কম্বাইনার। তো পিডিএফ কম্বাইনার যে ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি কম্বাইন করতে পারবেন প্লাস কম্প্রেসও করতে পারবেন। আপনি ফার্স্টে কম্বাইন করে নিলেন, কম্বাইন করার পরে সেই পিডিএফটাকে এখান থেকে কম্প্রেস করে নেবেন, দেখবেন যে সাইজটা একদম কমে গেছে। 50 MB 100 MBর ফাইলও 2 MBর মধ্যে চলে আসে। দেন সেই ইমেজটাকে আপনি অ্যাড করে দিবেন পিডিএফ। আচ্ছা ভাইয়া, আর আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমি আজকে কিছু ভিডিও রিসার্চ করেছিলাম, সেখানে আমি একটা ভিডিও এরকম দেখতে পেয়েছিলাম যে ভিডিওর আর কি শেষের দিকে ফাইবারের লিংক দেয়া প্লাস হচ্ছে তার নিচে ইমেল অ্যাড্রেস দেয়া। সেই ক্ষেত্রে কি আমি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো? সেটা কি রিস্কি হবে না? ফাইবার বুঝতে পারিনি ভাই, কোথায় অ্যাড করা ছিল? ফাইবার আর কি তিনি গিগে একটা ভিডিও অ্যাড করেন, ভিডিওর একদম শেষ দিকে আপনার হচ্ছে ফাইবারের লিংকটা শো করে, প্লাস হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছিল এখানটায় ভিডিও শেষে, ফাইবার লিংকটার নিচে। হ্যাঁ, আপনি ভিডিওতে অ্যাড করতে পারবেন, ভিডিও অথবা ইমেজের মাধ্যমে যদি দেন। ফাইবার যদি না দেখে কোনো সমস্যা নেই, বাট ফাইবার যদি দেখে তখন আপনার গিগটা ডিনাই করে দিবে অথবা আপনাকে ব্যান করে দিবে। তাহলে আর কি না দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের না কাজ। দেওয়াটা একদম সেফ, দেওয়াটা একদম রিস্কি। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা ভাইয়া, আমাদের যারা গ্রাফিক ডিজাইন থেকে আমরা এই করছি, গিগ করতেছি, আমরা কি চাইলে ডাটা এন্ট্রির কাজ করতে পারবো? আচ্ছা, এটা আরেকটা কোশ্চেন ভাই, ভালো কথা মনে করে দিচ্ছেন যে শুধু ডেটা এন্ট্রি না, মানে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, এখন এমন হইতে পারে আপনি গ্রাফিক্স শিখছিলেন অনেক আগে, তো গ্রাফিক্স নিয়ে আপনি লোকালি কাজ করেন, কিন্তু এখন আপনার মনে হইতেছে আপনার নিজেকে একটু আপডেট করা দরকার, আপনি প্রোগ্রামিং শিখবেন অথবা ওয়েব ডিজাইনিং শিখবেন। তো ধরেন আপনি দুইটা স্কিল নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার ফাইবার অ্যাকাউন্ট করছেন, সেখানে দেওয়া আছে গ্রাফিক ডিজাইনার। তাহলে কি আপনার ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে আরও একটা অ্যাকাউন্ট করতে হবে? না, কখনোই করতে হবে না। আমরা যখন ফাইবারের লেভেল দেখছি, লেভেলের বেনিফিট, তখন কিন্তু একটা কথা মেনশন করা ছিল যে আপনি লেভেল 1 সেলার থাকা অবস্থায় 7টা গিগ বানাইতে পারবেন, আর 7টা গিগের মধ্যে 5টা গিগ বানাইতে পারবেন মাল্টিপল। মনে আছে? জি জি জি। মানে হচ্ছে আপনি চাইলে একদম ডিফারেন্ট সার্ভিস দিয়ে
একটা গিগ বানাইলেন ডিজিটাল মার্কেটিং এর, আর একটা বানাইলেন গ্রাফিকের, আর একটা বানাইলেন ওয়েবের, এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট 5 ধরনের গিগ বানাইতে পারবেন। ও তো একটা প্রোফাইল দিয়ে আপনি ডেটা এন্ট্রি কেন ওয়েব ডেভেলপমেন্ট সব কিছু কাজই করতে পারবেন, আপনি জাস্ট আলাদা আলাদা গিগ বানাবেন। মানে 7টার মধ্যে আমি 5টা হচ্ছে মাল্টিপল গিগ করতে পারবো, বাকি যে 2টা সেটা হচ্ছে আমাকে গ্রাফিক্স দিয়ে মানে যেই কেন্দ্রিক আমার প্রোফাইলটা সেই কেন্দ্রিক করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আর এখন মানে আমি একটা কোশ্চেন করি, এটা হচ্ছে ইদানিং মানে অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে ফাইবারে, এটার কারণটা কি? আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে বেশ কিছু কারণে। ফার্স্ট কারণ হচ্ছে ভয় কিন্তু গিগ আপ করতে পারছি না, মানে মনে হচ্ছে কি একটু উল্টাপাল্টা হলেই কি অ্যাকাউন্ট আবার ডিসেবল করে দিবে কিনা, মানে এরকম একটা ব্যাপার। না হইলে না, ফার্স্টে আমরা ফার্স্ট ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করার একটা ব্যাপার, যে আপনি যে অ্যাকাউন্ট সাইন আপ করবেন আপনি কোন ডিভাইস থেকে করতেছেন সেই জিনিসটা ইনশিওর করতে হবে। আপনি মাল্টিপল অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট মানে ডিভাইস থেকে কন্টিনিউ করতে পারবেন না। তো এই জিনিসগুলো কিন্তু ফার্স্টে বলা ছিল। তো ফাইবারের কিছুদিন এই জিনিসগুলো সেইভাবে মানে ওদের ফোকাসে আনে নাই, বাট রিসেন্টলি এই জিনিসটাকে অনেক ভালোভাবে নিচ্ছে, বিকজ 2020-তে এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে ফাইবারে অনেক বেশি সেলার বেড়ে গেছে। কোয়ালিটি ফুল জি ভাইয়া, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো তো প্রতিদিন দেখা যাচ্ছে আপনার মানে 500 মানে 600 এরকম করে করে আমাদের এখানে মানে মানুষের প্রোফাইল ক্রিয়েট হচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। এক্স্যাক্টলি আপু। তো এখানে মানে কোয়ালিটি ফুল বলেন মানে কোয়ালিটি ছাড়া বলেন, মানে যেই এখন শুনতেছে যে ফ্রিল্যান্সিং কিছু করা যায় সেই শুরু করতেছে। যেমন আমার পার্সোনালি একটা স্টোরি বলি, যে আমার এক ফ্রেন্ড ছিল, আমরা ভার্সিটিতে যখন ছিলাম তখন আমরা একই বেড মানে রুম শেয়ার করতাম। তো ও ছিল হচ্ছে টেক্সটাইল। তো ও আসলে কখনই এই টেকনোলজি নিয়ে কখনো ওর ইন্টারেস্ট ছিল না, একদমই ছিল না। ও দেখা যায় তো ফোনটাই ঠিক মতো ইউজ করে না এমন ছিল। বাট লাস্ট কিছুদিন বলতে কয়েকদিন আগে সে আমাকে ফোন করে বলতেছে ভাই আমি তো ফ্রিল্যান্সিং করবো। সে অলরেডি একটা ভালো জায়গায় আছে, একটা মানে কি বলে একটা প্রতিষ্ঠানে আছে, বাট সেখানে থাকার পরে সে আমার ফোন দিয়ে বলতেছে ভাই আমি ফ্রিল্যান্সিং করবো, এখন কি করবো তুই আমারে বলে দে। তো এইরকম শুধু আমার ফ্রেন্ডটা না, যে একদমই নন টেকনিক্যাল ছিল সে এখন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে, এরকম সবাই ট্রাই করতেছে। তো এখানে কোয়ালিটি জি ভাইয়া, এটা অনেক বাজে একটা অবস্থা। কারণ হচ্ছে এজ ধরেন 45 বা 50 এরকমও দেখা যাচ্ছে অনেকেই মানে হাউস ওয়াইফ ছিল, এখন এসে মানে এই অবস্থাতে মানে ডিজিটাল মার্কেটিংটা বিশেষ করে আমি বলবো এখানে অনেক কম্পিটিশন চলে আসছে, মানে প্রত্যেকটা সেক্টরের অবস্থা। বাট আপনি দেখবেন যাদের গিগি ডিসেবল করতেছে ফাইবার হেল্প বাংলাদেশেও দেখবেন যে তাদের পোস্ট করা দেখেই বোঝা যাচ্ছে না এটা আসলে কোয়ালিটিফুল কোনো প্রোফাইল ছিল না। সো এখানে ফাইবার ইনশিওর করতেছে কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি এবং গিগের কোয়ালিটি। আপনি একটা কোয়ালিটিফুল প্রোফাইল ক্রিয়েট করেন এবং ফার্স্টে যে রেস্ট্রিকশনসগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়েছিল ওগুলোকে মেনটেন করেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার প্রোফাইল ডিসেবল হবে না। আচ্ছা ভাইয়া, আরেকটা যেটা হচ্ছে যে এখন একটা তো আসছে যে স্পটিফাই, এটার গিগ আপ দেওয়াটাকে মানে ইয়েতে ফাইবারে অ্যালাউ করে কিনা, কারণ হচ্ছে স্পটিফাইয়েরও কিন্তু অনেক মানে প্রাইভেসি পলিসি আছে ওদের অনেক। আচ্ছা, এটা একটু দেখতে হবে যে ওই ক্যাটাগরিটা আছে কিনা। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস, এটা আমার লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে যে অনেকে রিভিউ কেনার কথা বলে ভাইয়া, মানে লিঙ্কডইন প্রোফাইলে গেলে পরে আমি দেখি অনেকে পোস্ট করে যে রিভিউ কেনা যায়, তো এটাও মানে কতটুকু ফ্রুটফুল আমি এটা একটু জানতাম। আচ্ছা, রিভিউ কেনার ক্ষেত্রে আমি আপনাদের সবার উদ্দেশ্যে যেটা বলবো যে আপনি এমন কারো থেকে রিভিউ পারচেজ করবেন না যার কাজই রিভিউ সেল করা। যদি এমন হয় ওটাই করে ভাইয়া, লিঙ্কডইনটা ওপেন করলে এখন দেখা যায় অনেকেই এরকম হয় যে ওখানে দেয় যে রিভিউ কিনতে পারবো, মানে এরকম একটা ইয়ে দেয়, ওদের অ্যাড্রেস দিয়ে দেয়। একান্তই দরকার হয় রিভিউ কেনা, রিভিউ কিনলে যেটা হয় হ্যাঁ এটার বেনিফিট আছে। আপনার গিগে যদি একটা অর্ডার কিউ থাকে আপনার গিগের এনগেজমেন্টটা এমনিতেই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকে সেল করে, বাট আপনি যদি চান মানে আপনি পারচেস করবেন অর্ডার, সেক্ষেত্রে আপনার পরিচিত যদি কেউ থাকে ফাইবারে কাজ করে আপনারা সেম ক্যাটাগরির, যদি আপনি কি বলে ডিজিটাল মার্কেটার, আপনার ফ্রেন্ডও ডিজিটাল মার্কেটার, তাহলে সেটা আপনি পারচেস করবেন না। যদি এমন হয় আপনার ফ্রেন্ড আছে গ্রাফিক ডিজাইনার, তাহলে গ্রাফিক ডিজাইনারের কিন্তু ডিজিটাল মার্কেটিং লাগতেই পারে, আপনি তার থেকে একটা রিভিউ পারচেস করতে পারেন।
আপনি তাকে বললেন যে তুই আমাকে একটা অর্ডার দে, এবং আপনারা যে কমিউনিকেশন, মানে আপনাদের যে কমিউনিকেশনটা হবে এটা একদম প্রফেশনালি, যে আপনার ফ্রেন্ড আপনার কাছে একটা সার্ভিস নেওয়ার জন্য আসছে, সে যে আপনার ফ্রেন্ড আর কিছু এগুলো যেন ওই কমিউনিকেশনে না থাকে, একদম প্রফেশনাল সেইভাবে মানে ওই যে আপনি ফাইবারে দিতে পারবেন। বায়ার হিসেবে তার সাথে আমি, সে আমার বায়ার এই হিসেবে আমি তার সাথে কমিউনিকেশন করে পরে একদম প্রসেস মেইনটেইন করে আসবো, কাজ কমপ্লিট হওয়ার পরে সে হচ্ছে আমাকে রিভিউ দিয়ে যাবে, হ্যাঁ, এই রিভিউ তো? দিয়ে দিন। জি আপু, এভাবে আপনি করতে পারেন। আর এটার একটা ট্রিক আছে, এটা হচ্ছে আপনি যদি নিজেদের মধ্যে থেকে নিতে পারেন সেক্ষেত্রে ডিউরেশনটা একটু বাড়ায় নেবেন। যে $5 একটা কাজ আপনি টাইম নিয়েছেন 10 দিন, এই 10 দিন আপনার অর্ডারটা আপনার গিগের উপরে থাকবে, সো দেখবেন যে ইমপ্রুভমেন্ট এমনি আপনার চোখে পড়বে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ভাইয়া ভাইয়া আচ্ছা, আমরা আমাদের এখানে যে যারা আছি, আমরা কি চাইলে কি একে অপরের সাথে এই কাজগুলো করতে পারবো? আচ্ছা, একে অপরের সাথে করতে পারবেন, বাট ওই যে ক্যাটাগরি, সেম ক্যাটাগরি যেন না হয়। ক্যাটাগরি তো অবশ্যই আমরা ক্রস কানেকশন করে নিব, কারণ আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আরেকজনকে রক করব না। বাট আমরা চাইলে তো একজন আরেকজনকে ফাইবারে যে জিনিসগুলো রুলস গুলো আছে সেগুলো মেনটেন করে আমরা চাইলে একজন আরেকজনকে হেল্প করতে পারবো এই বিষয়টাতে, তাই না? অবশ্যই হেল্প করতে পারবেন, এবং আমি আপনাদের গ্রুপে কিছু কন্টেস্ট ক্রিয়েট করে দেব, সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের যারা আছেন একজন আরেকজনের গিগ ওপেন করবেন, একজন আরেকজনের গিগ ভিউ করবেন। রাইট, এই জিনিসটাই আমাদের প্রয়োজন আর কি, এই জিনিসটাই। তাহলে আমরা ক্রিয়েট করে দিব, কারণ আমরা এখানে যারা আছি আমাদের মোটামুটি আমরা ক্লাসগুলো করার পর আমাদের তো কিছু রুলস আমরা জানছি, বা বাকি ভিডিওগুলো দেখে আমরা জানবো, তো সেই রুলস গুলো মেনটেন করে আমরা তো দেখা যায় একটা গিগ যখন আমরা রিসার্চ করি, অন্য আরেকজনের একটা গিগ আমরা রিসার্চ করি যাকে চিনি না জানি না, আমরা যদি ওই মাঝে মাঝে নিজেদের গিগ গুলো যদি একজন আরেকজনের একটা রিসার্চ করি তাহলে এই ক্ষেত্রে তো আমাদের ইমপ্রেশনটা বাড়তেছে, তাই না স্যার? অবশ্যই ইমপ্রেশন ভিউ বাড়তেছে। থ্যাংক ইউ। এই জিনিসটা আমি চিন্তা করছি, আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব, আজকে বলার জন্য ওয়েট করছিলাম আর কি। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর ভাই। আমার যেমন প্রোফাইলটা আমি হচ্ছে সাইন আপ করেছি হচ্ছে আমার ফোন থেকে। এখন আমার বাসায় যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপে আমার ওয়াইফের একটা গিগ ওপেন করা আছে। এখন এইটাতে কি আমি সাইন ইন করতে পারবো? আচ্ছা, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? ক্যাটাগরির ফ্রিল্যান্সার? হ্যাঁ, সেম ক্যাটাগরি ফ্রিল্যান্সার। তাহলে মানে আপনার মানে আমাদের যে ভাবি আছেন, ভাবির ল্যাপটপ ইউজ না করাটা বেটার। বেটার হবে না? জি ভাই। আমি অন্য যে কোনো পিসিতে ব্যবহার করতে পারবো নাকি? অন্য যে কোনো পিসিতে ব্যবহার করতে পারবেন, জাস্ট এটুকু ইনশিওর করবেন সেই পিসিতে যেন ফাইবার ইউজার না থাকে, আর যদি থাকেও সে যেন ডিজিটাল মার্কেটার না হয়, অথবা আপনি যে ক্যাটাগরির আছেন সেই ক্যাটাগরির যেন না হয়। আচ্ছা ভাই, এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমার শেয়ার আইপি হলে তো কোনো সমস্যা নাই? না ভাই, শেয়ার আইপি হলে কোনো সমস্যা নাই। যদি সমস্যা হইতো তাহলে বাংলাদেশে কারো অ্যাকাউন্টে ঠিক থাকতো না ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই, ওয়েলকাম ভাই। ভাই আমার একটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে যে যেমনটা বলছিলেন যে ক্রস কানেকশনে যারা আছে তারা হয়তো এসে অর্ডার দেবে বা প্রফেশনালি বিট করবে বা অর্ডার দেবে, বাট আমার একটু জানার ইচ্ছা যে এইটা আলটিমেট এন্ড হবে কিভাবে, মানে এই প্রসেসটা কমপ্লিট হবে কিভাবে? অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার বায়ার অর্ডার দেবে ঠিক যেভাবে ধাপে ধাপে কমপ্লিট হয় সেভাবে, নাকি এখানে আসলে ইয়াটা হবে, এন্ডিংটা হবে কিভাবে? এন্ডিংটা একদম সেম ভাবে হবে, বাইরের সাথে আপনি যেভাবে বাইরের কাজ নিয়ে কাজ করে দিচ্ছেন ঠিক সেইভাবে। এখন ক্লায়েন্টের থেকে আপনি কাজ নিলেন, এখন এটা কিন্তু অনেকটা ওই যে ফার্স্টে যেদিন ফাইবার নিয়ে কথা বলি যে দ্বারা যে একটা প্রোডাক্ট থাকে, ফাইবারে তো কোনো প্রোডাক্ট নাই, তো আপনি ক্লায়েন্টকে যা বুঝাইয়া দিবেন, আপনি যদি একটা ডক ফাইল দিয়েও বলেন যে হ্যাঁ এটা আমার মানে আমি তোমার কাজ করে দিছি, এবং ক্লায়েন্ট যদি এগ্রি করে হ্যাঁ বৎস তুমি আমার কাজ করে দিছো, তার মানে আপনি কাজ করে দিছেন। বাট ক্লায়েন্ট যদি বলে যে না তুমি আমার ব্ল্যাঙ্ক ফাইল দিছো, সেক্ষেত্রে তো ইস্যু, আপনি কেন ব্ল্যাঙ্ক ফাইল ডেলিভার করবেন? সো ঠিক তেমনই ব্যাপার যে আপনি যার থেকে কাজ নিচ্ছেন, আপনার ফ্রেন্ডের থেকে আপনি একটা অর্ডার পারচেস করতেছেন, সেক্ষেত্রে যেটা হবে আপনি তাকে বাংলার টাকায় কিছু টাকা দিলেন যে আমাকে $5 একটা কাজ দাও, তো $5 কাজ দিতে তোমার খরচ হয়েছে $7, তোমাকে আমি দিলাম 700 টাকা, তো তুমি আমাকে একটা অর্ডার দাও ফাইবারে, তো সে তো আপনার কাছে কোনো কাজ নিতে আসে নাই, জাস্ট আপনি তার থেকে অর্ডারটা নিচ্ছেন টাকার বিনিময়ে। দ্যাট মিন্স পেমেন্ট প্রসিডিউর যেটা ওইটাও সিস্টেমেটিক্যালি ওয়েতে আগাবে। হ্যাঁ, সবকিছু সিস্টেমেটিক্যালি আগাবে, আপনারা জাস্ট নিজেরা ডিল করবেন এই। ওকে ওকে। বাট এই ডিলিংটা কিন্তু ফাইবারে হবে না, এই ডিলিংটা হবে আপনাদের সেলফোনে অথবা ফেসবুকে। সেটা তো বলার অপেক্ষায় রাখেন। ফাইবারে একদম প্রফেশনাল।
হ্যাঁ একদম প্রফেশনাল। ভাইয়া আজকে একটু বলে দিয়েন গ্রুপের মধ্যে যারা আছে, মানে সবাই যদি আমরা এরকম হেল্প করি তাহলে খুব ভালো হতো। জি আপু, আমি পোস্ট মেবি করে ভাই দিচ্ছি। আমাকে মনে হয় আমরা তিনজন ছাড়া আমাকে সবাইকে দেওয়া লাগবে, কারণ আমি একমাত্র ভিডিও এডিটর, মানে আমি সহ দুইজন আছি মনে হয় ভিডিও এডিটর, বাকিরা আমি যে আসবো যেখানে ভাই আছে আজকে, সবাইকে যে তাহলে কাজে আমিও আমাকে আছি, দিতে হবে। আমি সিরিয়ালে আসতেছি আপনার সাথে, বাট আমি এখনো ইয়াতে হতে পারতেছি, শিওর হতে পারতেছি, কারণ আমি একদম নিউ। আচ্ছা, আপনাদের দেখেন 25 জন আছেন, তো 25 জন যদি 25 জনকে ফেভারিট এক্সচেঞ্জ করেন ওয়াও, অথবা 25 জনের অ্যাকাউন্টটা যদি ভিউ করেন, আপনি 2 দিন পরে পরে একবার করে ভিউ করলেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ভিউ মানে কালেক্ট হচ্ছে 25টা। সো এটা আপনাকে অনেক হেল্প করবে আপনার গিগটাকে র‍্যাঙ্ক করার। আরেকটা ভাইয়া, ওই যে ফার্স্ট পেজে মানে ফাইবারে তো পেজ মনে হয় থাকে হচ্ছে 20টা পেজ। 20টা না, এখানে যতগুলা সার্ভিস থাকবে ততগুলাই পেজ থাকবে। প্রত্যেক পেজে থাকে হচ্ছে 48টা করে গিগ। হ্যাঁ, যে একদম ফ্রন্টে যে পেজটা থাকে, যে পেজটা ওপেন হয়, ওখানে আসলে আমার গিগটা কি করে যেতে পারে? আচ্ছা, এখানে যেতে পারে হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি আহ, অনেক ভালো একটা গিগ বানাইছেন, বানানোর পরে সেই গিগে অর্ডার পাচ্ছেন, আপনার ফার্স্টের দিকে অর্ডার নর্মালি পাচ্ছেন না, আপনি বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার পাচ্ছেন, সেই অর্ডারগুলোর স্যাটিসফ্যাকশন কেমন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কেমন, এটার উপরে বেস করে আপনার গিগটা ফার্স্টের দিকে চলে আসবে। ইমপ্রেশন বাড়তে থাকলে কি প্রথম দিকে আসে ভাইয়া? অবশ্যই ইমপ্রেশন যত বেশি, আপনার কি বলে আপু, সরি কোশ্চেনটা যেন কি ছিল, আমি বললাম যে ফ্রন্ট পেজে মানে আমার গিগটা কি করে আসবে, যে দেখা যায় যে আমাদের তো ধরেন এখন মনে হয় 38,000 আজকে হচ্ছে, যে আজকে আমাদের এখানে 38,000 গিগ ইয়ে আছে আচ্ছা ডিজিটাল মার্কেটিং এ। তো এখন আমারটা ধরেন একদম মনে হয় শেষের দিকে, তো ফ্রন্টে কি করে আসবে? আমি আচ্ছা, ফ্রন্টে অনেককে আসবে দেখা হচ্ছে, যায় ভাইয়া ফ্রেশ সেলার, বাট ওদেরটাও ফ্রন্ট পেজেই থাকে। আচ্ছা এখানে কিছু ব্যাপার আছে। ফ্রেশ সেলার তাদের গিগও ফ্রন্টে থাকে, বাট আপনি একটু খেয়াল করে দেখবেন তারা কিন্তু বাংলাদেশি কোনো ফ্রিল্যান্সার না। এই যে ম্যাক্সিমাম না না না, ফ্রিল্যান্সার দেখবেন তারা কিন্তু ফরেনার। সো ফাইবার, এই যে এখানে দেখেন রাইজিং ট্যালেন্ট মাত্র 3টা কাজ করছে, 4টা কাজ করছে, রাইজিং ট্যালেন্ট দিয়ে রাখছে, এরা আসলে ফরেনার, এরা বাংলাদেশি কেউ না। তো ফাইবার এখন মানে রিসেন্টলি ফরেনারদের একটু প্রায়োরিটি দিচ্ছে। ফরেনার যারা ফ্রিল্যান্সার আছে, এই কোভিড-19 পর থেকে আমেরিকান অনেক ফ্রিল্যান্সার চলে আসছে, এই যে দেখেন নেদারল্যান্ড, তারপর হচ্ছে আমেরিকানও পাবেন। সো ওদের সাথে কম্পেয়ার করে আমাদের লাভ নাই, আমরা বাংলাদেশি, আমাদের ওদের কিওয়ার্ড মনে হয় অনেক স্ট্রং থাকে, এরকম কি? স্ট্রং না আপু, এগুলা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। রিসেন্টলি এখানে যে গিগগুলো দেখবেন ফার্স্ট পেজে একদম ফ্রেশার, তারা প্রত্যেকেই ফরেনার এবং প্রত্যেকেই আমেরিকান, কানাডিয়ান, এবং ওদের প্রাইস রেঞ্জটাও অনেক বেশি থাকে। এটা কান্ট্রি ওয়াইজ ফাইবার প্রমোট করতেছে। ফাইবার চাচ্ছে আমেরিকান যারা আছে তারা ফাইবারে জয়েন করুক, এতে করে দুইটা বেনিফিট হবে। ফাইবার আমেরিকানদের থেকে নিবে, কি বলে আপনার ট্যাক্স নিবে, এক্সট্রা চার্জ নিবে, এবং ওদের প্রাইস রেঞ্জটা অনেক হাই হয়। দ্যাটস ওয়াই এখানে ফিচার করতেছে আমেরিকানদের, কানাডিয়ানদের। আমাদের এটা করবে না আপু। অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আমি 2 দিন আগে একটা গিফট আপলোড করতে গেছিলাম, আমি ফার্স্ট পেজ করে সেকেন্ড পেজে যখন আমি প্রাইস সব দিয়ে সেভ দিতে গেলাম, হইলই না, পরে আর করিই নি ওই দিন। কেন হয় না? কারণ আমার কি যেন আমি সেটা জানি না, আমি বারবার সেভ দিচ্ছি, ও মানে উপরে রেড কালার দিয়ে লেখা আসতেছে যে আবার ট্রাই করার জন্য, সেভ হচ্ছে না। তো আমি এরকম করে বারবার ট্রাই করলাম, তো 3-4 বার করার পর অফ করে দিচ্ছি, কারণ আমাদের সাথে একজন অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। তো পরে আর করিনি, মানে ভয় করি নাই যে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। কিছু নেই, আপনি একটু আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন, আমি একটু চেক করে দেখব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। আচ্ছা নেক্সট ওয়ান। জি হিমেল ভাই, জি ভাই। ওই আমার তো প্লাগইন নিয়ে যে সিএমএস ক্যাটাগরি সেট করার কথা বললেন, জি ভাই। তো ওটা আমি ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস সিলেক্ট করছি, দেন যে সাব ক্যাটাগরি থাকে রিকমেন্ডেশন, ওখানে ওরকম কোনো অপশন আমি দেখতেছি না। আচ্ছা কি কি অপশন দেখতে পাচ্ছেন ভাই? এখানে এখানে আছে হলো আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, থিম এন্ড প্লাগইন ইনস্টলেশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, তারপরে ব্যাকআপ, ক্লোনিং, মাইগ্রেশন। আমি একটু দেখে নিচ্ছি ভাই, একটা মিনিট। আচ্ছা আচ্ছা।
আচ্ছা আপনার গিকটা ছিল কি রিলেটেড আমি একটু দেখে নিই জাস্ট। ফরিদুল ইসলাম ভাই রাইট? আচ্ছা আপনি এখানে দিতে পারেন হচ্ছে কাস্টম ওয়েবসাইট, বাট আমি যেটা দেখতে পাচ্ছি আপনার গিকটা কিন্তু ফার্স্ট পেজে। ফরিদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার গিকটা কিন্তু ভাই ফার্স্ট পেজে। হ্যাঁ ওটা দেখছি আমি। আচ্ছা, সো যেহেতু ফার্স্ট পেজে আছে তাহলে এটাতে হাত দেওয়ার দরকার নেই, বাট আপনি চাইলে এখানে জাস্ট যদি সিএমএস ডেভেলপমেন্টেও থাকেন অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেসেও থাকেন, আপনি কাজটাকে স্পেসিফাইড করে দেন যে আপনি সিএমএস ডেভেলপমেন্টে কাস্টমাইজেশন করবেন। আচ্ছা এটা এটা যদি হয় যে আমি সিএমএস ডেভেলপমেন্ট এটা সেট করলাম, দেন সার্ভিস টাইপটা আমি সিলেক্ট করলাম না আর কি। সার্ভিস টাইপটা সিলেক্ট না করলে এটা আসলে অনেক ধরনের বায়ার রিকোয়েস্টে আপনার প্রোফাইলে চলে আসবে এবং প্যাকেজিংটাও কিন্তু আপনি প্রপারলি করতে পারবেন। এই প্রবলেমটা আপনি ফেস করবেন। তাহলে কি এখানে বাগ ফিক্সিং এরকম কিছু একটা দিতে পারি? এটা বাগ ফিক্সিং না, আপনি সিএমএস ডেভেলপমেন্টের আন্ডারে কাস্টমাইজেশন দিতে পারেন। কাস্টমাইজেশন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা দিলে তো ওই যে ওয়েবসাইট কাস্টমাইজেশন সব অপশনগুলো চলে আসে। আচ্ছা তাহলে আপনি কাস্টম কি বলে কাস্টম ওয়েবসাইট দিতে পারেন। আপনি ওয়েবসাইট কি কাস্টমাইজ করবেন আর কি, কাস্টম ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো হিমেল ভাই, জি ভাই। ভাই আপনার নাম্বারটা কি পেতে পারি? আমাদের নাম্বার দেওয়ার তো কোনো ইয়া নাই, বাট আমি তো আপনাদের গ্রুপে আছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। নাম্বার লাগবেই, একটু রুল ব্রেক করি। 01717891825 ভাই এইটাই আমার নাম্বার। নাম্বার পেয়েছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। থ্যাঙ্কস এ লট ভাই। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে ফোন করতে পারেন, সমস্যা নেই। আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা আমার অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, এবং আমি চাই যে এখানে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটাই শুধু ভালো না, আপনাদের এক্সপিরিয়েন্সটাও ভালো হোক। এটার জন্য একটু হার্ডওয়ার্ক করতে হবে ভাই। মানে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের স্টোরি এরকম, মানে যতই দেখেন ইউটিউবে বলুক আর অমুক জায়গায় বলুক তমুক জায়গায় বলুক, ইভেন আমাকেও যদি বলেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমার এক্সপিরিয়েন্স ছিল ভাই আজ থেকে 6 বছর 5.5 বছর আগের, বাট অনেক খারাপ এক্সপিরিয়েন্স ছিল, অনেক কাঠখড়ি পোড়ায় এই জায়গায় আসতে হয়েছে। সো একটু ট্রাই করতে হবে, একটু হার্ডওয়ার্ক করতে হবে, তাহলে দেখবেন যে মানে আমি মনে করি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর হার্ডওয়ার্ক করবেন এবং ওই 1 বছরের হার্ডওয়ার্ক আপনাকে সারা জীবন টেনে নিয়ে যাবে, এটা আমি বিলিভ করি। বিকজ আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখনকার 6টা মাস আমি জানি যে সেই 6টা মাস আমার জন্য কি ছিল। এই 6 মাসে আমি কয়দিন ঘুমাইছি রাতে আমি জানি না, এতটাই চ্যালেঞ্জ ছিল যে আমাকে কিছু করতেই হবে, ফ্রিল্যান্সিং নিয়ে আমি কিছু একটা করব। এইরকম ডেডিকেশন আপনার মধ্যে আমি দেখতে চাই, তাহলে দেখবেন যে এগুলার কিছুই না। আর প্রচুর স্টাডি করতে হবে, আপনার একটু ফোরামে টাইম দেন, ফোরামে টাইম স্পেন্ড করেন, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ওগুলো আসলে অথেন্টিক, ওখানে ফেক কিছু পাবেন না। তো অ্যাডভান্স প্লাগ ইন যেগুলো আছে এগুলো আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিবনি।
আর আজকে থেকে তো আমি বা আপনাদের ক্লাসে আর আসবো না, বাট সাইফুল ভাই ভাই। আসবেন। উনি অনেক ভালো একজন মেন্টর, তো উনি আপওয়ার্ক দেখাবেন। ভাইয়া, আপনার সাথে লার্নিং সেশনটা খুব চমৎকার ছিল, এবং ওভারঅল ফাইবার সম্পর্কে আমার একটা মানে ব্যাড ধারণা ছিল যে আসলে এই জায়গাতে যে হয়তো কিছু করা সম্ভব না, কেননা গিগ শব্দটাই আমার কাছে একটু অন্যরকম মনে হয়তো, যে গিগ আবার কি জিনিস বা এটা দিয়ে আসলে কিভাবে কত দূর যাওয়া সম্ভব। তো ফাইবার সম্পর্কে যার কারণে নাড়াচাড়াও একটু কম ছিল, কিন্তু আপনার সাথে যুক্ত হওয়ার কারণে পুরো বিষয়টা এত চমৎকারভাবে ক্লিয়ার হয়ে গেছে যে এখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই প্ল্যাটফর্মে লেগে থাকলে আসলে এখান থেকে একটা খুব চমৎকার রিটার্ন আসা সম্ভব ডিউ টু ইউ। অর্থাৎ আপনি আসলে খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন এবং প্রত্যেকটা বিষয় খুব ক্লিয়ার ভাবে ধারণা দিয়েছেন। এখানে বিষয়টা হচ্ছে ভাই, আমি তো বেসিক্যালি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি, এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে বেসিক্যালি কাজ, কিন্তু ভিডিও এডিটিং এর গিগ নাড়াচাড়া করতে যেটা দেখলাম যে আফটার ইফেক্টেরও কিছু ব্যাপার রয়ে গেছে। এখন আমার পিসির যে কনফিগারেশন, তাতে মনে হচ্ছে আফটার ইফেক্ট দিলে পিসি হয়তো টানতে পারবে না, যদিও কনফিগারেশন আমি হাই নিছি গত লাস্ট ইয়ারে পিসিটা নেয়া। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে একটা পরামর্শ চাইবো যে আমি প্রিমিয়ার প্রো পাশাপাশি বা ভিডিও এডিটিং এর পাশাপাশি এই রিলেটেড কোন সেক্টরে বা কোন অপশনে গেলে আমার কাছে মানে আমি এটার সাথে ম্যাচ করে আমি সামনের দিকে আগাইতে পারবো। আচ্ছা, ভিডিও এডিটিং নিয়ে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই, বাট ভিডিও এডিটিং এর সাথে কিন্তু রিলেটেড হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর বলেন। সো আপনি গ্রাফিক্সটা একটু মানে যেহেতু আপনার হাই কনফিগারেশনের একটা পিসি আছে, এটার থেকে যদি আরও ডেভেলপ করতে চান, হ্যাঁ একটা সময় হয়তো বা ডেভেলপ করা পসিবল, বাট এই সময় যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি গ্রাফিক্সটাকে কন্টিনিউ করতে পারেন। এবং গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ গ্রাফিক্সের ডিমান্ড কিন্তু আসলে পৃথিবী যতদিন থাকবে গ্রাফিক্সের ডিমান্ড ততদিনই থাকবে। গ্রাফিক্সের কোনো প্রকার মানে এমন না যে একটা সময় হয়তো বা গ্রাফিক্সে কেউ কাজ দিবে না, গ্রাফিক্সে কেউ কাজ নিবে না, এমন কিন্তু হওয়ার কোনো প্রকার পসিবিলিটি নাই। যত মানে ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী যত মডার্ন হবে তত গ্রাফিক্সের ডিমান্ড বাড়বে। সো গ্রাফিক্সের প্রয়োজনীয়তা অপরিসীম। সো আপনি চাইলে গ্রাফিক্সটা মানে শিখতে পারেন আর কি। আর আপনার জন্য অনেক ইজি হবে, দ্যাটস হোয়াই আমি বলতেছি এটা। বুঝতে পারছি ভাই। মানে ভিডিও নিয়ে যে কাজ করে সে ক্রিয়েটিভ, সো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেও সেই ক্রিয়েটিভিটি দরকার। সো আই থিংক আপনার মধ্যে আছে। জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা হাবিব ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ জি ভাই বলেন। নিজেও কিছু চেষ্টা করতে যেমন আমার 3D দিকে যাওয়ার খুব ইচ্ছা, ঠিক আছে, মানে ভিডিও 3D অ্যানিমেশন বা 3D ইফেক্ট গুলো ভিডিওর মধ্যে আনা, তো সেটা পারি না, কারণ 3D টা আসলে সম্পূর্ণ, যেমন ফটোশপ, আফটার ইফেক্ট, প্রিমিয়ার সবগুলো সিমিলার টাইপের সফটওয়্যার, যে একটা থেকে আরেকটা সুইচ করা খুব ইজি। যেমন আমি প্রথম আফটার ইফেক্ট থেকে মানে ফটোশপ থেকে আফটার ইফেক্টে গেছি, তো অনেক কিছু দেখেছি সিমিলার কনসেপ্ট, অনেক কিছু যে ব্লেন্ডিং মোড, তারপরে এডিটিং এর যে অনেক কিছু সিমিলার, খুব সহজে সুইচ করতে পারছি। তারপরে প্রায় 2-3 বছর আফটার ইফেক্টে কাজ করার পরে ফার্স্ট আমি প্রিমিয়ার প্রো ধরছি, তাও দেখলাম 5 দিনের মধ্যে আমার কাছে মনে হয় এটা খুব ইজি, কারণ আমার কনসেপ্ট সবগুলো অনেক কিছু সিমিলার। কিন্তু 3D সফটওয়্যার এসে আমি পারতেছি না, ওখানে এসে দেখি সবকিছুই ডিফারেন্ট। মানে এটা আমি অনেক চেষ্টা করতেছি, মানে মনে হচ্ছে যে যেরকম একটা এফোর্ট দিচ্ছি সেটা তো হচ্ছে না। তো আমার একটা জিনিস টার্গেট আছে যে ভিডিও এডিটিং আমার টার্গেট, পাশাপাশি আমার সাউন্ড ডিজাইন ওগুলো শেখা প্লাস 3D টা শেখা, যেটাতে দেখেন যে কোনো কিছুর মধ্যে একটা ভিডিওর মধ্যে সাউন্ডটা